তো আমরা শুরুতেই আমাদের অ্যাপাচি এবং মাইস্কুয়েলটাকে রান করে নিয়েছি। এখন আমরা এখান থেকে আমাদের ব্রাউজারে আমাদের ওয়েবসাইটের নাম ছিল লোকাল হোস্ট চাঁদপুর, এটাকে লগ ইন করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের মূল ওয়েবসাইটটি আসবে এবং এখান থেকেও আমরা ড্যাশবোর্ডে যেতে পারবো এবং কি চাইলে আমরা আলাদাভাবে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য লোকাল হোস্ট /চাঁদপুর /wp অ্যাডমিন দিলেও কি আমার আসবে। আমি এখানে বেশ কয়েকটি পোস্ট গতকালকের ক্লাসে করেছি এবং এখান থেকে আমি ড্যাশবোর্ডে যেতে চাচ্ছি। কন্ট্রোল চাপ দিয়ে ধরে করলেই চলে আসে। তো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, এখান থেকে আমি আমার ওয়েবসাইটটি পরিচালনা করব। আর এটা হচ্ছে আমার ওয়েবসাইটের আউটপুট। তো দেখুন আমরা আসলে ওয়েবসাইট তৈরি করতেছি, আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে এবং ওয়েবসাইটের একটি গঠনমূলক স্ট্রাকচার আমাদের আস্তে আস্তে তৈরি হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের এটা পুরোপুরি একটা ওয়েবসাইট বেজ দেখা যাচ্ছে না। তাই দেখা যাচ্ছে না, কিন্তু আমরা আস্তে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং সামনের দিকে আস্তে আস্তে এগুলো আমরা শেষ করে ফেলতে পারবো এবং সুন্দর একটা ডিজাইন দাঁড় করাতে পারবো আশা করি খুব শীঘ্রই। ওকে, এখন এখানে আমরা গতকালকের ক্লাসে পোস্ট দেখেছিলাম, মিডিয়া দেখেছিলাম এবং কমেন্ট দেখেছিলাম। কি কি দেখেছিলাম? পোস্ট, মিডিয়া এবং কমেন্ট। তো এখন দেখুন আমাদের এখানে আরও একটি সুন্দর ডিপার্টমেন্ট তৈরি হয়ে আছে এখানে, পেজেস। এবং এটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আমাদের ওয়েবসাইটের আমরা জানি যখন আমরা কোনো ওয়েবসাইট তৈরি করি ওয়েবসাইটের বিভিন্ন পেজ থাকে। সাপোজ এখানে এরকম একটি বার থাকে, এটাকে মেনু বার বলা হয়। এই মেনু বারের ভিতরে এক কোণায় থাকে কি ইমেজ অথবা নেম, তারপরে এখানে থাকে আপনার মেনু বার। এই মেনু বারের এই অংশে থাকে কি হোম, এরকম একটা হোম লেখা একটা থাকে। তারপরে এখানে লেখা থাকে আমাদের অ্যাবাউট আস, তারপরে এখানে আমাদের প্রোডাক্টগুলোর জন্য শপ অথবা মাই অ্যাকাউন্ট, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সার্ভিস, ব্লগ, এইরকম অপশনগুলো কিন্তু এখানে থাকে। এগুলো প্রত্যেককে বলা হয় পেজ। এগুলো প্রত্যেকটি এক একটি আলাদা আলাদা পেজ। পেজ কি আমরা জানি না? পেজ হচ্ছে কি বইয়ের মতো, বইয়ের ভিতরে যেরকম বিভিন্ন পৃষ্ঠা থাকে এখানেও কি পৃষ্ঠা। একটা ওয়েবসাইট অনেক সেম একটা বইয়ের মতো। কিসের মতো? বই। একটি বইয়ের যেরকম বিভিন্ন পেজ থাকে ঠিক এই ওয়েবসাইটেও আমাদের দেখুন আলাদা আলাদা পেজ। এ হচ্ছে হোম পেজ, এ হচ্ছে অ্যাবাউট আস পেজ এবং প্রত্যেকটা পেজে গেলে আমরা আলাদা আলাদা কন্টেন্ট দেখতে পাই এবং আলাদা আলাদা কিছু শিখতে পারি, দেখতে পারি। তো আমাদের বইয়ের ভিতরেও কি একই রকম থাকে। শুরুতে একটি কি থাকে? সূচিপত্র থাকে। একটা বই যখন আমরা ওপেন করি, ওপেন করার শুরুতে কি থাকে? সূচিপত্র। সূচিপত্রের আরেক নাম কি ইংরেজিতে কি বলা হয়? ইন্ডেক্স, ঠিক কি না? জি স্যার। আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করতাম, প্রথম যখন HTML CSS দিয়ে তৈরি করতাম, ওই পেজের নাম কি দিতাম আমরা? index.html। ওটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হোম পেজ। ওইটা কি আপনার ওয়েবসাইটের হোম পেজ, বুঝতে পারছেন? ঠিক এখানেও দেখুন আমাদের ওয়েবসাইটের প্রথমে একটা হোম পেজ থাকবে, ওটা কি ইন্ডেক্স পেজ। index.html যে পেজটা, ওই পেজটাই হচ্ছে হোম পেজ। এছাড়াও আপনার ওয়েবসাইটে পেজ থাকবে আলাদা আলাদা। অ্যাবাউট আস পেজটা আলাদা থাকবে, কন্ট্যাক্ট আস পেজটা আলাদা থাকবে, বিভিন্ন পেজ আলাদা থাকবে। আমরা সবচেয়ে যেটা ভুল করি, আমরা বেশিরভাগ স্টুডেন্টই পেজ এবং পোস্টকে একই সাথে বিবেচনা করি। পেজ এবং পোস্ট এই দুইটি শব্দ কি একই রকম, একই জিনিস? এটা আমাদের সবচেয়ে বেশি ভুল হয় পেজ এবং পোস্ট নিয়ে। পোস্ট হচ্ছে একটা জিনিস, পেজ হচ্ছে আরেকটা জিনিস। পোস্ট হচ্ছে আমরা প্রতিনিয়ত যে খবরগুলো প্রকাশ করছি আমাদের ওয়েবসাইটে, এগুলোকে বলা হচ্ছে পোস্ট। আর পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরেই বিভিন্ন রকম পেজ থাকে, সেই পেজের ভিতরে আমরা বিভিন্ন তথ্যপত্র সংরক্ষণ করি। তাহলে আজকে আমরা যাব পেজের ভিতরে। দেখুন আমরা যখনই পেজের ভিতরে যাচ্ছি অল পেজেস ডিপার্টমেন্টে গেলে আমরা দেখতে পাবো এখানে দুইটা পেজ তৈরি করা আছে। কয়টা পেজ তৈরি করা আছে? দুইটা পেজ। একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, একটা হচ্ছে স্যাম্পল পেজ। এগুলো ডিফল্ট ভাবে আসে। কিভাবে আসে? ডিফল্ট ভাবে আসে। তো আমি এখানে আরো নতুন কিছু পেজ তৈরি করতে চাচ্ছি, তাহলে কোথায় ক্লিক করব? অ্যাড নিউতে। তাহলে চলুন আমি অ্যাড নিউতে ক্লিক করে নিলাম। আমাকে একটা পেজ তৈরি করার অপশন বলতেছে এখানে যে পেজ তৈরি করো। তাহলে এখানে আমাদের পেজের টাইটেল হবে, আমি একটা পেজ বানাতে চাচ্ছি, আমার পেজের নাম হবে হোম পেজ। পেজের নাম কি? হোম পেজ। এটাকে সরাসরি আমি পাবলিশ করছি। পাবলিশ। আমার পেজ পাবলিশ হয়ে গেছে। এখানে একটু রিলোড দেন তো, দেখুন তো হোম পেজ আসে? হোম পেজ আসে নাই। কেন জানেন? হোম পেজ তৈরি করেছি কিন্তু হোম পেজ আসেনি। হোম পেজটাকে সেট আপ করতে হবে। হোম পেজটাকে কি সেট আপ করতে হবে। এখানে রিলোড দেন, রিলোড দিলে দেখুন হোম পেজ আসলো। আরও একটা পেজ আমি নেই, ব্লগ পেজ। ট্যাব ওপেন করে নিলাম আলাদা।
BLOG ব্লগ নামে আরেকটা পেজ নিলাম। এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের পোস্টগুলো থাকবে। এই যে আমরা পোস্ট করতেছিলাম না প্রতিনিয়ত, এই পোস্টগুলো আমাদের কোথায় থাকবে, ব্লগ পেজে থাকবে। এখানেও এখন রিলোড দেন, দেখুন এখানে আরও একটা পেজ তৈরি হলো, বাট আমাদের ওয়েবসাইটের আউটপুটে কিন্তু আমরা কোনো পেজ দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না স্যার। এখন এগুলোকে এখানে আনবো কিভাবে? এগুলো আনার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখুন অ্যাপিয়ারেন্স থেকে মেনু নামে একটা অপশন আছে। আমি কিন্তু একটু আগেই বলেছি যে এগুলো হচ্ছে মেনু বার। এটার নাম কি, মেনু বার, ন্যাপ বার। এখানে মেনু থাকে, মেনুর ভিতরে কি থাকে, একটা টেবিলে অনেকগুলো খাবার সাজানো থাকে, সেখান থেকে কি বেছে 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 আপনি খাবার খান, ঠিক কি না? ঠিক এখানে দেখুন মেনু আছে, মেনুর আইটেম আছে, আইটেমগুলো আমি এখানে সাজাবো। মেনু আইটেমগুলো কি ডাইনিং টেবিলে সাজাবো, এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, এখানে আমি সাজাবো। তাহলে এখান থেকে আপনাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনু। আমরা মেনু আজকে বুঝবো না, জাস্ট এমনি আলোচনা করতেছি। পেজগুলো তৈরি করে নিলাম, পেজগুলো তৈরি করে নিয়ে অটোমেটিক্যালি অ্যাডেড নিউ টপ লেভেল মেনু এখানে সেট করে দেন। তারপরে কি আসে দেখুন তো, আসবে না। এখানে একটা মেনু নাম বানাতে হবে। এই যে মেনুটা আছে, এই মেনুর একটি কি নাম বানাতে হবে। তাহলে আমি একটি নাম দেই, আমার মেনুর নাম হচ্ছে মেইন মেনু, বা অন্য যা খুশি তাই আপনি দেন, কোনো সমস্যা নাই। মেইন মেনু, ক্রিয়েট মেনু। এখন যখনই আমি ক্রিয়েট করে ফেললাম, এবং এই মেনুর ভিতরে দেখুন আমাকে বলতেছে যে তুমি তো মেন মেনু বানাইছো, ঠিক আছে, মেনুর ভিতরে কি কি থাকবে? এখানে লেখা আছে অ্যাড মেনু আইটেম ফ্রম দ্য কলাম অন দ্য লেফট। এই যে দেখুন কলাম অন দ্য লেফট, এখানে আমাদের পেজেসগুলো দেখাচ্ছে অ্যাডেড মেনু আইটেম। আমরা মেনুতে অ্যাড করব, কি কি অ্যাড করব? দুইটা পেজকে অ্যাড করব, দুইটা, এক হচ্ছে হোম, একটা হচ্ছে ব্লগ। এই দুইটাকে সিলেক্ট করে অ্যাড মেনুতে ক্লিক করুন। দেখুন তো দুইটা আসছে, দুইটা আসছে না? হোমটাকে আমি উপরে রাখতে চাই, ব্লগটাকে নিচে রাখতে চাই। একটু দেখে আসি, দাঁড়ান আগে কি আসে। সেভ করে নিলাম, এখানে এসে রিলোড দেন। আসছে? আসেনি। এখন আপনাকে এখানে বলতে হবে যে এটা প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করে নিতে হবে। রিলোড দেন, এখন আসবে, দেখুন আসছে ব্লগ এবং হোম। জি স্যার। এবং এখানে কি আসছে, আমাদের নাম। আমরা তো কোনো ইমেজ আপলোড করিনি, আমরা কি আমাদের ওয়েবসাইটের জন্য কোনো লোগো আপলোড করিনি, তাই এই হচ্ছে আমার ওয়েবসাইটের নেম, ই চাঁদপুর। টাইটেল যেটা ওয়ার্ডপ্রেস তৈরি করে ইনস্টল করার পরে আমরা দিয়েছিলাম, ই চাঁদপুর। দেখুন এখন মেনু আইটেমের ভিতরে দুইটা আসছে। এখন আমাদের হোমটাকে আমি বাম পাশে নিতে চাই, ব্লগটাকে ডান পাশে নিতে চাই। তাহলে হোমটাকে আমি ধরে উপরে উঠিয়ে দিতে পারি, ব্লগটাকে এখানে রেখে দিলাম। সেভ মেনু। দেখুন তো এখন রিলোড দিলে হোম আগে চলে আসে, ব্লগ পরে চলে যায়। জি স্যার। তাহলে এখন আমি আরও কিছু মেনু বানাই, আরও কিছু মেনু বানাচ্ছি। এখানে অটোমেটিক্যালি এটাকে অফ করে রাখেন। তাহলে আমি আবার কিছু পেজ বানাচ্ছি, আরও কিছু পেজ। অ্যাড নিউ, অ্যাড নিউ, অ্যাড নিউ, তিনটা অ্যাড নিউ করলাম। তাতে তিনটা পেজ আমি বানাতে পারি। প্রথমটাতে আমি দিলাম অ্যাবাউট আস, অ্যাবাউট আস, পাবলিশ। স্যার এখানে স্যার মেনু বারে যে নামগুলো হবে, এখানে টাইটেল কি এই নামগুলোই হবে? হ্যাঁ, আপনি যা খুশি দেন, CRVIC। আপনি আপনার ক্লায়েন্ট যে ওয়েব পেজগুলো চাবে, আপনাকে সেই পেজগুলো বানাবেন এবং সেখানে এই নামগুলো দিয়ে দিবেন। সার্ভিসটাও তৈরি করে নিলাম, এখানে দিলাম কন্টাকাস। আরও দেওয়া যাবে, আরও অনেক পেজ দেওয়া যাবে। এখানে রিলোড দেন তো, এখন আসবে? এগুলো আসবে না। কেন আসবে না? কারণ মেনু রান্না করা হয়েছে কোথায়? রান্না করা হয়েছে পাতিলে বা কন্টেইনারে। ডাইনিং টেবিলে কি সাজানো হয়েছে খাবার? সাজানো হয়নি, মেনু সাজানো হয়নি। এখন মেনু সাজাবো। আবার কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে মেনু। তো মেনুতে আসার পরে এখন আপনি দেখতে পাবেন যে আপনার এই যে কন্টাকাস, সার্ভিস, অ্যাবাউট আস, নতুন যে তিনটা পেজ আপনি তৈরি করলেন, এই পেজগুলো কি এখানে চলে আসছে। তাহলে এখন এগুলোকে আমি কি সিলেক্ট করব, চেক করে অ্যাড টু মেনু। দেখুন তো এরা অ্যাড টু মেনুতে অ্যাড হয়ে গেছে। এখন আমি কাকে কোথায় রাখবো? হোম থাকবে সবার উপরে, তারপরে থাকবে আমাদের অ্যাবাউট আস। এটাকে ধরে উপরে নিয়ে যান, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ব্লগ চলে আসবে সবার নিচে, কন্টাকাস চলে আসবে এখানে। এই হচ্ছে সেভ মেনু। এখানে কি স্যার কন্ট্রোল ধরতে হবে নাকি? কিচ্ছু করতে হবে না, চাপ দিয়ে ধরে নেবেন খালি। এগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলা হয়। দেখুন তো এখন সব আইটেম আসছে। আসছে সব।
হোম, অ্যাবাউট জি আস, স্যার। সার্ভিস, কন্টাক্ট আস, ব্লগ। হোমে ক্লিক করুন তো কিছু পাওয়া যায়? কিছুই নাই। কিছু আছে? এটা আলাদা একটা পেজ। এই পেজে কি কোনো কিছু রাখছি আমরা? এই পেজটাকে সাজাইছি আমরা, ডিজাইন করেছি আমরা? করিনি। না স্যার। অ্যাবাউট আস পেজে যান, দেখুন কিছুই নেই। সার্ভিস পেজে যান, দেখুন কিছুই নেই। তারপরে কন্টাক্ট আস পেজে যান, দেখুন কিছুই নেই। ব্লগ পেজে যান, দেখুন কিছুই নেই। তাহলে আমার পোস্টগুলো গেল কোথায়? আমার পোস্টগুলো গেল কোথায়, তাই না? এখন আপনি যখনই আপনার ওয়েবসাইটে এটা কেটে দেন, যখনই আপনি এই ওয়েবসাইটের ভিতরে লোকাল হোস্ট স্ল্যাশ ই চাঁদপুর লিখবেন, তখন দেখবেন সরাসরি আপনার পোস্টগুলো আসে। বাট যখনই আপনি কোনো পেজে যান তখন এই পোস্টগুলো আসে না। কিন্তু আমি চাচ্ছি যে আমি যে পোস্ট করব আমার ওয়েবসাইটের ভিতরে যত পোস্ট করব, সব পোস্টগুলো কোথায় যাবে? এই ব্লগের ভিতরে যাবে। কোথায় যাবে? ব্লগের ভিতরে যাবে। আর হোম পেজটাকে আমরা কি করব? হোম পেজটাকে আমরা আমাদের মতো করে ডিজাইন করে নিব। অ্যাবাউট আস পেজটাকে আমরা আমাদের মতো করে ডিজাইন করব। সার্ভিস পেজটাকে আমরা আমাদের মতো ডিজাইন করব। কন্টাক্ট আস পেজটাকে আমরা আমাদের মতো ডিজাইন করব। তাহলে এটা কিভাবে করব যে আমার যত পোস্ট আছে সব পোস্ট গিয়ে ব্লগ পোস্টে থাকবে, আর আমি আমার এগুলোকে আলাদাভাবে করব, এবং আমি লোকাল হোস্ট স্ল্যাশ ই চাঁদপুর লিখে সার্চ দিলে আমাকে হোম পেজে নিয়ে যাবে। এটা কিভাবে করব? আমরা তো এটাই চাই নাকি? জি স্যার। তাহলে এটা কিভাবে করব? এটা করতে হলে আপনাকে যেতে হবে সেটিংস থেকে রিডিংয়ে। কোথায় যেতে হবে? সেটিংস থেকে রিডিংয়ে। সেটিংস থেকে রিডিংয়ে আসলেই দেখবেন এখানে লেখা আছে রিডিং সেটিং। রিডিং সেটিং মানে কি? পড়ার জন্য যে সেটিং। আমরা ওয়েবসাইটকে ভিজিট করব, ব্রাউজ করব, এটার জন্য আমাদের সেটিংস করতে হবে। এখানে দেখুন লেখা আছে ইউর হোম পেজ ডিসপ্লে। আপনার হোম পেজে কোন পেজটা ডিসপ্লে করতে চান? যেখানে আপনি লোকাল হোস্ট স্ল্যাশ ই চাঁদপুর লিখে সার্চ করলেই আপনার আসবে হচ্ছে হোম পেজ, বা আপনি এটাকে কোন পেজটাকে সিলেক্ট করতে চান। আমি চাই হোম পেজটাকে। তাহলে দেখুন এখানে চেক করা আছে কি ইউর লেটেস্ট পোস্ট, ইউর হোম পেজ ডিসপ্লে ইউর লেটেস্ট পোস্ট। আমরা হোম পেজে আসলে, হোম পেজ মানে এই যে ই চাঁদপুর, সাপোজ ধরুন আমার ওয়েবসাইটের নাম চাঁদপুর.com, চাঁদপুর.com, তাহলে চাঁদপুর.com দিয়ে সার্চ দিলে কি ব্লগ পোস্টগুলো আসবে নাকি হোম পেজ আসবে? তাহলে আমি চাই আসবে হোম পেজ, অবশ্যই কোনো পোস্ট আসবে না। তাই আমি এটাকে চেক করব, ইউর লেটেস্ট স্ট্যাটিক পেজ। এখানে হোম পেজ হিসেবে সিলেক্ট করে নিব আমার হোম, পোস্ট পেজ হিসেবে সিলেক্ট করে নিব ব্লগ। এই দুটাকে সিলেক্ট করে এখানে এসে সেভ চেঞ্জ করে এখানে এসে রিলোড দেন। রিলোড দিলেই দেখুন এখন ই চাঁদপুর লিখলে আসতেছে হোম পেজ, আর ব্লগ পেজে গেলে আপনি পাচ্ছেন আপনার পোস্টগুলো। কথা ক্লিয়ার না কোনো ভেজাল আছে? স্যার এখানে যতগুলো মেনু ক্রিয়েট করব ওখানে এগুলা শো করবে না? জি, মেনুকে শো করাতে হবে হোম পেজ থেকে। মেনুতে নিয়ে এসে এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে এগুলোকে অ্যাড করে দিতে হবে এই পেজে শো করার জন্য। এই মেনু আইটেমে শো করানোর জন্য তাদেরকে অ্যাড করতে হবে, যেটা আমি একটু আগে করলাম। স্যার দুইটাই কি হোম দেওয়া যাবে না? জি, স্যার হোম পেজ আর পোস্ট পেজ হ্যাঁ। দুইটাই কি হোম দেওয়া যায় না? হোম পেজ এবং পোস্ট পেজ আপনি একটু জোরে বলেন, আমি শুনতে পাচ্ছিলাম না। স্যার হোম পেজ আর হলো পোস্ট পেজ দুইটাতেই যদি আমি হোম সিলেক্ট করে দিই তাহলে কি চলবে না, স্যার? দুইটা একসাথে তো হবে না। কিন্তু আপনি যদি চান যে না হোম পেজে আপনি ব্লগ পেজ দিবেন, পোস্ট পেজে আপনি হোম পেজ দিবেন, তাহলে সেটা সম্ভব। কিন্তু একই সাথে দুইটা সম্ভব না। এখন দেখুন হোম পেজে আসলে, ব্লগ পেজে গেলে দেখবেন কিছুই নাই। দেখুন ব্লগ পেজে কিছুই নাই, কিন্তু হোম পেজে সব আছে। এই যে পোস্টগুলো হোম পেজে, এবং কি আপনি ই চাঁদপুর লিখে সার্চ দিলেও আপনার হোম পেজের এই পোস্টগুলো আসবে। আসতেছে হোম পেজে গেলেই আসবে। বুঝতে পারছেন? জি স্যার। একদম সহজ। কিন্তু আমরা কি ব্লগ নামে তো একটা পেজই বানিয়েছি যেখানে আমি আমার পোস্টগুলো রাখতে চাই। তাই আমি পোস্ট পেজ হিসেবে ব্লগটাকে সিলেক্ট করে দিব, আর হোম পেজ হিসেবে হোমটাকে সিলেক্ট করব, এবং আমি এগুলোকে আমার ইচ্ছা মতো আমি পেজগুলোকে সাজাবো। এখন রিলোড দেন, দেখুন হোম পেজে কিছুই নেই, কিন্তু ব্লগ পেজে সব আছে, সব পোস্ট আছে ব্লগ পেজে। এতটুকুর ভিতরে তো কোনো প্রবলেম নেই নাকি আছে?
এখন আমরা আবার চলে আসব পেজের ভিতরে। এখানে আমরা কয়টা পেজ বানিয়েছি? এই প্রাইভেসি পলিসি এটা বাদ দেন, চাইলে এটাকেও আপনি রাখতে পারেন, এগুলো ডিফল্টভাবে আসে। স্যাম্পল পেজ এটাকেও আপনি বাদ দিয়ে দেন, এগুলো আমি রেখে দিলাম। তো দেখুন এখানে আমার 5টি পেজ আছে টোটাল। একটা হচ্ছে অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, হোম, সার্ভিস। এখানে পাবলিশড আছে 5টি এবং ট্রাসে আছে 4টি, মানে রিসাইকেল বিনে 2টি আছে। তাহলে এগুলোকে সবগুলোকে একসাথে চেক করা যাবে। এগুলো বোল্ক অ্যাকশন আমরা গতকালকে দেখেছি, এডিট করা যাবে এবং মুভ করা যাবে, এবং কোন ডেটে কোনটি তৈরি করা হচ্ছে এটা হচ্ছে একটা ফিল্টার, এখানে আমরা দেখতে পাবো। কিন্তু আমরা তো পেজ বানিয়েছি ঠিক আছে, কিন্তু আমরা কি আমাদের হোম পেজগুলোকে ডিজাইন করেছি? হোম পেজ ডিজাইন করিনি। তাহলে এখন আমরা কি করব? হোম পেজটা ডিজাইন করব। ফ্রি থিমে খুব বেশি ভালো ডিজাইন করা যায় না। ফ্রি থিমে কি হয় না? খুব ভালো ডিজাইন করা যায় না। কিন্তু আমরা যখন সামনের দিকে যাব, প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইনস, তখন আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের প্রত্যেকটা পেজকে সাজিয়ে নিতে পারবো। কিন্তু আমরা কি প্রাথমিক অবস্থায় তাহলে কোনো কিছু শিখবো না? অবশ্যই শিখব। আমরা কি প্রাথমিক অবস্থায় অবশ্যই শিখবো যে কীভাবে একটা পেজকে আপনি সাজাতে পারেন, কিভাবে আপনি আপনার একটা পেজকে সাজাতে পারেন। সাজানোর জন্য কি আছে, কি এমন জিনিস আছে আমাদের এই ওয়েবসাইটে যেটা দিয়ে আমরা আমাদের পেজটাকে সাজাতে পারবো। এখন আপনাদের যদি এই পোস্ট এবং পেজের ভিতরে কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, পেজ কি এবং পোস্ট কি। এটার গন্ডগোল কিন্তু লাগবে আপনাদের, যারা বিশেষ করে একদমই নতুন। কোনো প্রশ্ন নাই? না স্যার। স্যার জি, আমরা চাইলে কি স্যার একটা পেজে অনেকগুলো মেনু তৈরি করতে পারি? একটা পেজে মেনু তৈরি করব কেন আমরা? এটা তো কোনো পেজ মেনু না, এটা হচ্ছে আলাদা একটা ডিপার্টমেন্ট। এটা আপনি যে পেজে যাবেন সেই পেজেই আছে। স্যার অনেক টাইপে দেখা যায় স্যার, উপরে থাকে একটা, নিচে থাকে একটা। ওটা ওটা এটার ভিতরেই হবে, ওটা দেখাবো। আমরা তো এখনো মেনুটার ভিতরে যাইনি, আমরা আছি এখন মাত্র পেজের ভিতরে। আমরা দেখাবো ওটা, ওটাকে ড্রপ ডাউন মেনু বলা হয়। জি রাহাত ভাই বলেন। এই যে আমাদের যে এলএডিপি যে ইয়েটা ওয়েবসাইটটা, সেটা এইচটিএমএল আর সিএসএস দিয়ে করা হয়েছে। হ্যাঁ HTML CSS দিয়ে করা, কিন্তু বাট এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নয়। জি ভাইয়া, এটা ওয়ার্ডপ্রেস, এটা ডেভেলপমেন্ট করে করা। জি ভাইয়া। অর্থাৎ হচ্ছে ওই যে ওয়ার্ডপ্রেস হচ্ছে কপি পেস্ট, মানে মোটামুটি একটু ইজি। আর যদি আমি নতুন কিছু ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে এইচটিএমএল সিএসএস স্কিল নাকি? রাইট। HTML CSS এর সাথে ওয়ার্ডপ্রেসও লাগবে, HTML CSS এর সাথে আপনার ওয়ার্ডপ্রেসও লাগবে। আচ্ছা দেখুন, এ হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এটা কি এর ওয়েবসাইট? এটা একটা সরকারি ওয়েবসাইট। দেখুন এখানে আলাদা আলাদা মানে পেজ আছে। এই হচ্ছে হোম পেজ। হোম পেজে গেলে আমরা এই অংশটুকু দেখতে পাচ্ছি। তারপরে এখানে কোর্স এন্ড রেজিস্ট্রেশন পেজে গেলে দেখুন তারা কোর্স এন্ড রেজিস্ট্রেশন করার জন্য আলাদা একটা পেজ নিজেরা ডিজাইন করে বানিয়েছে। তারপরে যদি আমরা কোর্স মডিউলে যাই, দেখুন এখানে তারা কোর্স মডিউল সাজিয়ে রেখেছে। তারপরে এখানে যদি আমরা ক্লাস শিডিউলে যাই, দেখুন এখানে ক্লাস শিডিউল সাজিয়ে রেখেছে। সাকসেস স্টোরিতে গেলে এ হচ্ছে আপনাদের সাকসেস স্টোরি, এখানে সাকসেস স্টোরিগুলো তারা সাজিয়ে রেখেছে। তারপরে এখানে আরও কিছু রিপোর্ট আছে। তারপরে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন আছে, এখানে এটা আলাদা একটা পিডিএফ ফাইল তারা এখানে দিয়ে দিয়েছে। এটা আলাদা একটা পেজ, দেখুন আইপির মাধ্যমে এটা তারা সেট করেছে। তো এই হচ্ছে আপনাদের মানে এইরকম একটা ওয়েবসাইট, বা আর এই ওয়েবসাইটগুলোতে এইরকম যেগুলো আছে এরা হচ্ছে আলাদা আলাদা পেজ। তো আমাদের ওয়েবসাইটেও আমরা এরকম বেশ কিছু পেজ তৈরি করেছি। আমরা আস্তে আস্তে তাদের মতো করে আরও অনেক পেজ আপলোড করব, এখানে ডিজাইন করব, সাজাবো। কথা ক্লিয়ার? আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই ওই দেখেন এলএডিপি তে আমার একটা লগইন ইনফরমেশনের জন্য একটা পেজ করা আছে, কেমন? হ্যাঁ, তো আমরা কি চাইলে এরকম আমাদের ওয়েব পেজের কারণে আমাদের ক্লায়েন্টের জন্য ওয়াই নট, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, দেখাবো আমি। তাহলে এই ছিল আমাদের অবস্থা। এখন আমরা ওয়েবসাইটে পেজ বানিয়েছি, বাট পেজের ভিতরে ডিজাইন থাকবে। ডিজাইন কি আছে আমাদের? পেজের ভিতরে কোনো ডিজাইন নাই। তাহলে চলুন আমরা একটু পেজের ভিতরে ডিজাইন করে আসি। আমাদের ওয়েবসাইটের পেজে আমরা ডিজাইন করে আসি। পেজের ভিতরে আমরা যাচ্ছি হোম পেজে। হোম পেজটা কিন্তু দেখুন যে ফ্রন্ট পেজ হিসেবে কি সিলেক্ট করা আছে। হোম পেজ কোন পেজ হিসেবে সিলেক্ট করা?
ফ্রন্ট পেজ এখানে কিন্তু আমাকে বলে দিচ্ছে, আর এটা হচ্ছে ব্লগ পোস্ট। তাহলে এটাতে এডিট করেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে করলে আলাদা ট্যাব ওপেন হবে। তাহলে দেখুন এখানে হচ্ছে আমাদের হোম। প্রত্যেকটা পেজ ডিজাইন করার জন্য প্রত্যেকটা ওয়েবসাইটের ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেসের সাথে একটি এডিটর থাকে, পেজ এডিটর। কি থাকে? একটা পেজ এডিটর থাকে। এটা হচ্ছে একটা সফটওয়্যার বা প্লাগইনস, পেজ এডিটর। এটাকে গুটেনবার্গ পেজ এডিটর বলা হয়। কি বলা হয়? নাম মনে রাখবেন, গুটেনবার্গ পেজ এডিটর। তাহলে এখন দেখুন এই পেজ এডিটর কোথায় পাবো? এখানে ক্লিক করলেও পেজ এডিটরের ডিজাইন আসে, দেখছেন? আর যদি বলেন যে না আমি এখানে ক্লিক করে নিয়ে আসবো, তাহলে এখানে ক্লিক করলে দেখুন বাম পাশে চলে আসতেছে আপনার পেজ এডিটর গুটেনবার্গ অপশন। এখন আপনি এখানে কি নিতে চান? এখানে আপনি নিতে চান একটা হেডিং। এখানে কি নিতে চান? একটা হেডিং। তাহলে এখানে সিলেক্ট করুন, দেখুন হেডিং আসছে। এখানে আপনি দিয়ে দেন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট আপডেট। দেখুন তো যখনই আপডেট দিলাম এটা হোম পেজে আসে কিনা? আসছে, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট আসছে না? জি স্যার। এখন এই লেখাকে সাজানো যাবে, ডিজাইন করা যাবে বিভিন্ন ভাবে। কি করা যাবে? সাপোজ এই লেখাটা আপনার আছে H2 তে, আপনি এটাকে চাইলে H1 এ নিয়ে নিতে পারেন, দেখুন বড় হয়ে যাচ্ছে। তারপর এটাকে চাইলে আপনি এখানে H1 5 to 3 যে কোনো কি ট্যাগে এটাতে রূপান্তরিত করতে পারেন। তারপরে এটাকে আপনি এখান থেকে হোয়াইট ফুল উইথ করে দিতে পারেন, বাম পাশে চেপে গেল। তারপর আপনি এটাকে যদি কোন বলেন যে না আমি এটাকে টেক্সট লাইন সেন্টার করব, মাঝখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন? এখানেও কি ডিজাইন করা যায়। এটাকে বলা হয় কোড এডিটর বা গুটেনবার্গ পেজ এডিটর। আমাদের এটা ডিজাইন করার জন্য কি এখন এখানে HTML CSS করতে হচ্ছে? না স্যার। কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট আপনি ধরে নিচ্ছেন। এটার ব্লক টাইপ চেঞ্জ করতে পারেন, লিস্ট বানাতে পারবেন। যদি বলেন যে না এটাকে আমি গ্রুপ বানিয়ে ফেলবো, গ্রুপ বানাতে পারবেন। যদি বলেন যে না এটাতে আমি আরও অনেক কিছু করা যায়, এগুলো আমি করব। এটাকে আমি রাখবো হচ্ছে হেডিং। এটার এখানে ক্লিক করলে আরও অনেক কিছু আপনি পাবেন, এটাকে ধরে নড়ে সরাতে পারবেন। তারপরে এটার আগে পিছে নিতে পারবেন। এটাকে আপনি ফুল উইথ দিয়েছেন, এটার মাঝখানে টেক্সট লাইন সেন্টার করে দেন। এটাকে যদি বোল্ড করতে চান তাহলে বোল্ড করে নেন, পুরো লেখাটা বোল্ড হয়ে যাবে। এই যে দেখুন পুরো আচ্ছা স্যার, স্যার লম্বা থাকতে সরাবো কিভাবে? কোথায়? এই যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইটের উপরে এই যে দাগটা সরাবো কিভাবে? এটা এখন সরবে না, এটা সরবে না এখন। এটা এখান থেকে সরবে না। এই যে দেখুন এখানে এসে নাই, এটা এমনি। এখানে এসে কি আছে দেখুন তো, এখানে আছে? না স্যার। এখানে নেই। তারপরে আপনি এটাকে আরো অনেক কিছু করতে পারবেন। এটাকে চাইলে লিংক করে নিতে পারবেন, এটাকে চাইলে আপনি ইনলাইন ইমেজ বানাতে পারবেন, চাইলে একটা ইমেজও এখানে অ্যাড করতে পারেন আপনি। দেখুন এই হচ্ছে একটা ইমেজ, ইনলাইন ইমেজ মানে কি ওই লাইনের ভিতরে ইমেজ, এটাও আপনি করতে পারেন। তো আশা করি এটার দরকার নেই। তো আমরা অন্যভাবে করব, ইনলাইন ইমেজের আমাদের প্রয়োজন হবে না। তাহলে এই হচ্ছে আমাদের ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এটা তো আমি নর্মালি নিলাম। তো এরপরে আমি নিতে চাচ্ছি আরও কিছু নিতে চাচ্ছি। চলুন এখান থেকে না নিয়ে আমরা এখান থেকেই নিই। দেখুন এখানে অনেক কিছু আছে। আপনি ইমেজ নিতে পারবেন, গ্যালারি নিতে পারবেন, অডিও নিতে পারবেন, ফাইল নিতে পারবেন, কভার নিতে পারবেন। কভার, তো এখানে একটা কভার নেন আপনি। কভারের ভিতরে আপলোড করুন মিডিয়া লাইব্রেরি থেকে। আমাদের মিডিয়া লাইব্রেরিতে অনেক ইমেজ আছে। আপাতত আগে একটা নেন, একটা নিয়ে আপডেট করে এখানে রিলোড দেন, দেখেন এই ইমেজটা চলে আসবে। আসছে? আসছে না? আচ্ছা স্যার, ফুল উইথ দিয়া স্যার। হ্যাঁ এই তো কথা, আসতেছি আস্তে আস্তে। হ্যাঁ এ হচ্ছে আমাদের অবস্থা। তো এখন দেখুন এটার ফুল উইথ কিভাবে করব। ফুল উইথ যদি করতে চান, আমরা দেখুন এর আগে যখন পোস্ট বানিয়েছিলাম, পোস্ট করার সময় কিন্তু এখানে এই অপশনগুলো ছিল না। এখানে কি ছিল? পোস্ট এবং ব্লগ। কি ছিল? পোস্ট এবং ব্লগ। এখন আমরা যখন পেজ তৈরি করতে আসছি তখন এখানে কি আসছে? পেজ এবং ব্লগ। পেজ ব্লক। পেজ ব্লগ। পেজেরও একই ভিজিবিলিটি আছে। আপনি চাইলে পাবলিশ করতে পারেন, প্রাইভেট করতে পারেন, ডেট দিতে পারেন।
তারপরে এখানে পার্মালিঙ্ক আছে, একটা ফিচার্ড ইমেজ দিতে পারেন। এখানে আমি একটা ফিচার্ড ইমেজ ব্যবহার করি। এখানে দেখুন ফিচার্ড ইমেজ হিসেবে এটাই আমি দিতে চাচ্ছি। এই ফিচার্ড ইমেজটা এসে কোথায় দেখা যাবে? সবার উপরে দেখুন, দেখুন একটা ফিচার্ড ইমেজ আসছে না? এটাকে এখানে দিয়েন না, এটাকে বন্ধ করে দেন, রিমুভ। ফুল উইথ হয়েছে এটা? এটা অনেক বড় হয়েছে না? জি স্যার। বড় হচ্ছে বাট স্যার লেখা তো নিচে চলে গেছে। লেখা তো নিচে চলে যাবে, এটা তো কভার না, এটা ফিচার্ড ইমেজ। এত কিছু যদি ফ্রি থিম দিয়ে করা যেত তাহলে তো কোনো চিন্তাই ছিল না, বুঝেন নাই? তাহলে তো কেউ আর এগুলো নিত না। এ হচ্ছে ফিচার ইমেজ, এবং এগুলোর ভিতরেও দেখুন ডিসকাশন আছে, কমেন্ট অ্যালাউ করবেন কিনা। পেজের কোনো কমেন্ট অ্যালাউ থাকে না। পেজ অ্যাট্রিবিউটের ভিতরে প্রেজেন্ট পেজ, পেজের অর্ডার, ব্লক কোনটা থাকবে এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? এবং আপাতত এটা আমাদের দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। তো আমরা এইভাবে নিলাম। এখানে একটা ডিজাইন, এর নিচে যদি আপনি আরও ডিজাইন আনতে চান, সাপোজ এটা নিচে যদি আপনি আরও ডিজাইন আনতে চান তাহলে আরও ডিজাইন আনতে পারবেন। এখানে অনেক ডিজাইন আছে। হ্যাঁ, একটা মিডিয়া অ্যান্ড টেক্সট নেন, এখানে থাকবে মিডিয়ার ভিতরে আপনি একটা ইমেজকেই রাখেন। এখান থেকে না নিয়ে মিডিয়া লাইব্রেরি থেকে নেন, যেখানে আমাদের আপলোড করা আছে, এবং এখানে আপনি কন্টেন্ট রাখেন। একটু লরেম ইপসন থেকে কিছু লেখা আমি নিই, 10 সেন্টেন্স। আপডেট। দেখুন তো ইমেজ এবং লেখা আসছে। এগুলো আনার জন্য আমাদের কি কোনো কোডিং করতে হচ্ছে? কোডিং করতে হচ্ছে বলেন? না স্যার। কোডিং করতে হচ্ছে না। এই ইমেজটাকে আপনি সাজাতে পারবেন কিভাবে? ইমেজটাকে সাজানোর জন্য গ্রুপ বানাতে পারবেন, কলাম করতে পারবেন। এই যে কলাম হয়ে গেল, এইভাবে করতে পারেন। বিভিন্নভাবে এগুলো করা যায়। এটা হচ্ছে ডিফল্ট। এভাবে রাখতে পারেন, আপনার খুশি যেভাবে আপনি এটাকে রাখতে চান। এটাকে ফুল উইথ করে দেন, ফুল উইথই ভালো দেখায়, ঠিক আছে? তারপরে এখানে আর তেমন কিছু নেই। ফুল উইথ, ভার্টিক্যালি অ্যালাইন টপ, উপরে থাকবে না নিচে থাকবে, এটা করতে পারেন। অথবা ভার্টিক্যালি অ্যালাইন মিডিল, এটা করতে পারেন, এইটা করতে পারেন। চাইলে এখানে আলাদা আলাদা ডিজাইন আপনি দাঁড় করাতে পারেন। তারপর আছে এখানে লেখা। ইমেজটাতে তো ডিজাইন করা শেষ। ইমেজের ভিতরে আপনি লিঙ্ক বানাতে পারবেন, তাকে ইমেজকেও লিঙ্ক বানানো যায়। কথা বুঝতে পারছেন? এখানে ক্লিক করলে আপনাকে অন্য কোথাও নিয়ে যাবে। দেখুন আমি জাস্ট সিম্পলি আপনাকে একটু দেখাই যে এই ইমেজে ক্লিক করলে একটা পোস্টের ভিতরে নিয়ে যাবে, এই পোস্টের ভিতরে আপনাকে নিয়ে যাবে। সাপোজ এটাকে লিঙ্ক বলা হয়। তাহলে এই লিঙ্কটাকে আমি কপি করে নিচ্ছি, কপি, এখানে এসে এই লিঙ্কটাকে এখানে বসিয়ে দেন, বসিয়ে ক্লিক করে দেন, এটা লিঙ্ক হয়ে গেছে। আপডেট করেন। এখন এখানে রিলোড দেন, হোম পেজে আসেন। দেখুন এই ইমেজের উপরে যখনই আপনি নিচ্ছেন আপনার মাউসটাকে, তখনই কি এটা পয়েন্টার হয়ে যাচ্ছে, পয়েন্টার হচ্ছে। তার মানে এটা এখন এই ট্যাগের ভিতরে চলে গেছে। এখানে ক্লিক করেন, দেখুন আপনাকে কোথায় নিয়ে যায়। এই যে পেজটাকে আমি মাত্র দিয়ে দিলাম, লিঙ্ক বানিয়ে দিলাম, দেখছেন এখানে চলে আসছে। এগুলোর জন্য আমাকে কোনো কোডিং করতে হয়েছে? কোডিং করতে হয়নি। এগুলো হচ্ছে সিম্পল। তাহলে এইভাবে কি আমরা আমাদের পেজগুলোকে ডিজাইন করতে পারবো না? কিন্তু আমরা এই নর্মালি এগুলোকে ডিজাইন করব না। কি করব না? এইভাবে ডিজাইন করব না, আমরা ডিজাইন করব কি অন্যভাবে। কিভাবে করব? অন্যভাবে। আমাদের আরও অনেক সিস্টেম আসবে, আমরা সেগুলো দিয়ে এখানে পেজ ডিজাইন করব। এখানে চাইলে আমরা কিছু কোড রাখতে পারি। লরেম ইপসন থেকে কোড নিয়ে আসেন। দেখুন এখানে ডিজাইন করা মোটামুটি সহজ না? অনেক সহজ। কোটেশন মার্ক দেওয়া থাকবে এখানে। আসছে দেখুন তো কোটেশন মার্ক।
এটা হচ্ছে একটা নর্মাল ডিজাইন, আমরা এভাবে করব না, আমরা ভিন্নভাবে করব। এই হচ্ছে আমাদের পেজ, এবং পেজের ভিতরে এইভাবে ডিজাইনগুলো করতে হয়। কথা ক্লিয়ার? জি ভাইয়া। এই ছিল অবস্থা। তো এইভাবে আমরা পেজ ডিজাইন করব। পেজের আলোচনা আমরা আরও সামনে পরে আসব। স্বাভাবিকভাবে এটা হচ্ছে পেজ, এইটুকু থাকবে এখানে পেজের ভিতরে। আমি এটাকে কেটে দিলাম। তাহলে আমাদের পেজ তৈরি করা হয়ে গেছে, একটা পেজ আমরা তৈরি করতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। স্যার পেজ অ্যাট্রিবিউটটা নিয়ে একটু কনফিউশন ওটা ছিল। এখন না, ওটা সামনে। স্যার আমরা ইনলাইন করলাম কি করে ওই ইমেজটা আর লেখাগুলো? কোনটা? এই যে এটা, জি স্যার, পেজ আর লেখাগুলো ইনলাইনে চলে আসলো কেন স্যার? মানে এটার কথা বলতেছেন? জি স্যার। এটা একদম সহজ। সাপোজ আপনি যখনই এখানে যাবেন, এখানে কিছু মডিউল পাওয়া যায়। এগুলোকে কি বলা হয় জানেন? মডিউল অথবা উইজার্ড বলা হয়, বিভিন্ন ভাষায় উইজার্ড বলা হয়। এই যে ক্লিক করলে আসতেছে, হ্যাঁ, এই যে কিছু প্যাটার্ন আসতেছে আপনার এখানে। এগুলোর ভিতর থেকে আমি এটার জন্য নিয়েছিলাম। দেখুন এখানে বিভিন্ন ডিজাইন করা আছে। মিডিয়া ডিজাইনের ভিতরে আপনার মিডিয়া অ্যান্ড টেক্সট, এই কোড বা এই মডিউল বা এই উইজার্ড যে যাই বলুক না কেন, এটাকে আমি ব্যবহার করেছি। জাস্ট এটাকে আমি ক্লিক করেছি এবং এটা চলে আসছে। ডান পাশে আমার ছবি, বাম পাশে ছবি, ডান পাশে কন্টেন্ট। জি স্যার, বুঝতে পারছি স্যার। চাইলে আপনি এটাও করতে পারেন, বাম পাশে কন্টেন্ট, ডান পাশে ইমেজ। এই যে দেখুন এখানে ক্লিক করলে কি চেঞ্জ হয়ে যায়। জি স্যার। এখানে আমি এটাকে নিব, ক্লিক করব, একটা মিডিয়া ফাইল, সাপোজ এটা এখানে নিয়ে নেন। এই যে ছবি চলে আসলো, এখানে আপনি কন্টেন্ট বসিয়ে দেন, কপি করে একটু কন্টেন্ট এখানেও বসিয়ে দেন। এই যে কন্টেন্ট লেখার জায়গা, এখানে এটাকে বসিয়ে পাবলিশ করে দেন। কি আমার মিডিয়া ফাইল কি হারিয়ে গেল? এক মিনিট, রিমুভ, এখানে ক্লিক, ব্রাউজ অল, মিডিয়া অ্যান্ড টেক্সট। এটা উপরে আসছে, উপরে না, এটা নিচে আসবে। দেখুন ধরে এনে নিচে নিয়ে আসলাম, একদম সহজ কিন্তু। এই তো, এই হচ্ছে মিডিয়া ফাইল। এখানে আপনার ইমেজ, এখানে কন্টেন্ট, আপডেট, রিলোড। এইটা দেখুন চলে আসছে, ইজি অ্যান্ড সিম্পল। কিন্তু এই পেজ এডিটর আমরা ব্যবহার করব না, আমরা পেজ এডিটর ভিন্ন ব্যবহার করব। এটা জাস্ট একটা সিম্পল ডিজাইন। আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি ঘুমিয়ে না পড়েছে? স্যার নেই। আচ্ছা দেখুন এখানে যেহেতু নেই, আমরা কিন্তু শুধুমাত্র হোম পেজে ডিজাইন করেছি। দেখুন শুধুমাত্র হোম পেজেই এই ডিজাইনটা আসতেছে। বাট অ্যাবাউট আস পেজে যান, দেখুন কিছুই নেই, কারণ অ্যাবাউট আস পেজ আমরা ডিজাইন করিনি, সার্ভিস পেজ আমরা ডিজাইন করিনি, কন্টাক্ট আস পেজ আমরা ডিজাইন করিনি। বাট ব্লগ পেজে কি আমরা আমাদের পোস্টগুলোকে সেট করে দিয়েছি যে যত পোস্ট করব এখানে বসে, এখান থেকে আমরা যত পোস্ট করব সব পোস্ট গিয়ে কোথায় জমা হবে? ব্লগ পোস্টে। আমরা একটু পরে আরেকটি পোস্ট করব, ওই পোস্টটা এখানে এসে জমা হবে, দেখবেন অটোমেটিক্যালি। তাহলে পেজ নিয়ে আমাদের আর কোনো প্রবলেম থাকলো না। আমি আবার ড্যাশবোর্ডে ফেরত যাচ্ছি। আমরা এইভাবে পেজ তৈরি করব। পেজের পরে আছে আমাদের কি? কমেন্ট। কমেন্টের আলোচনা কি হয়ে গেছে? কমেন্টের আলোচনা হয়ে গেছে, হয়ে গেছে না? জি স্যার। এখন আমরা আলোচনা করব অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে না, আমরা তারপরে আলোচনা করব আপনার সেটিংসের আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটিংস। তাহলে আমাদের আজকের আলোচনা এখন হবে সেটিংসে। আমি সেটিংসে ক্লিক করার সাথে সাথে দেখুন সেটিংসের ভিতরে ডিপার্টমেন্ট আছে কয়টা? সেটিংসের ভিতরে ডিপার্টমেন্ট আছে জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক এবং প্রাইভেসি। এখন আমরা প্রথমেই শুরুতেই আসতেছি জেনারেলে। জেনারেল আসার পরে আমাদের ওয়েবসাইটের নাম কি? সাইট টাইটেল। এই লেখাটা আপনাদের কি পরিচিত পরিচিত মনে হচ্ছে? বলুন তো, সাইট টাইটেল এটা কখন এসেছিল? আমরা যখন ওয়ার্ডপ্রেস সেট আপ করছিলাম সর্বশেষ
অ্যাডমিন প্যানেল আসলো এবং বলেছিল যে এটা কি পরিবর্তনযোগ্য, পরিবর্তন করা যায়। দেখুন তো ওইটাই এটা কিনা। জি স্যার। জি ভাইয়া। ওইটা এইটা, তাই না? তাহলে এখানে চাঁদপুর, আমার ওয়েবসাইটের নাম কি চাঁদপুরই থাকবে, থাকুক চাঁদপুর। তারপর আছে ট্যাগলাইন, ট্যাগলাইন আছে কি জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। কিন্তু আপনি যদি এই ট্যাগলাইন চেঞ্জ করতে চান, আপনি কি চান আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের একটা স্লোগান থাকে না? স্যার ওয়েলকাম টু চাঁদপুর। ওয়েলকাম টু চাঁদপুর না, এটা তো স্লোগান না। প্রত্যেকটা ওয়েবসাইটের একটি স্লোগান থাকে, প্রত্যেকটা সংস্থার একটি স্লোগান থাকে। জি ভাইয়া। একটা সুন্দর স্লোগান কে বলতে পারবেন, বলেন। লেটস ক্রিয়েট নাও। অনলাইনে স্যার জয় বাংলা। জয় বাংলা না, জয় বাংলা গেল না এখানে, সব জায়গায় সবকিছু। লেটস ক্রিয়েট নাও ভাইয়া, এটা দিতে হবে। নেক্সট ক্রিয়েট নাও, আচ্ছা দিয়েই নেক্সট ক্রিয়েট নাও। লেটস ক্রিয়েট নাও, চলো এখন তৈরি করি। লেটস লেটস, হ্যাঁ লেটস। ক্রিয়েট নাও মানে নিউ কোনটা? না ঠিক আছে স্যার, নাও। নাও এখন আচ্ছা এখন আচ্ছা দিলাম। দেখুন তো এই ট্যাগলাইন সেভ চেঞ্জ করার পরে এটা চেঞ্জ হয়ে যাবে, এই ট্যাগলাইনটা চেঞ্জ হয়ে যাবে এখন। দেখুন হয়েছে, এটা আমাদের স্লোগান চলেছে। ওকে, তারপরে দেখুন এখানে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, আপনার ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল কি http://localhost/চাঁদপুর, এটাই তো। এটা কি পরিবর্তন করতে হবে? হবে না। সাইট অ্যাড্রেস, আপনার ওয়েবসাইটের সাইট অ্যাড্রেস কি localhost/চাঁদপুর, এটা একই, এটার কোনো পরিবর্তন দরকার নেই। অ্যাডমিনিস্ট্রেশন ইমেইল অ্যাড্রেস, আপনার এই ওয়েবসাইট পরিচালনা করার জন্য যিনি অ্যাডমিন, তার ইমেইল অ্যাড্রেসটা আপনি এখানে বসাবেন। চাইলে এটা কি চেঞ্জ করা যাবে। দেখুন এখানে বলেছে দিস অ্যাড্রেস ইজ ইউজ ফর অ্যাডমিন পারপাস, ইফ ইউ চেঞ্জ দিস উই উইল সেন্ড ইউ অ্যান ইমেইল অ্যাট ইউর নিউ অ্যাড্রেস টু কনফার্ম ইট, দ্য নিউ অ্যাড্রেস উইল নট বিকেম অ্যাক্টিভ আনটিল কনফার্ম। তার মানে আপনি যদি এটা লাইভ থাকে, লাইভেও তো একই রকম আসবে। তো আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, তখন আপনাকে কি পরবর্তী আগের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানে একটা মেইল যাবে, এবং ওইটা যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম না করুন ততক্ষণ পর্যন্ত নতুন ইমেল অ্যাড্রেস অ্যাক্টিভ হবে না। কথা ক্লিয়ার? না বুঝলে কিন্তু প্রশ্ন করবেন, এগুলো না বুঝলে কিন্তু পরে আর ওয়েবসাইট বানাতে আমার পারবেন একটা না। কোশ্চেন ছিল। বলেন। স্যার এদিকে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেসের মধ্যে যে ইমেলটা ব্যবহার করা হবে, এটার মধ্যে কি মানে ওয়েবসাইটের সব নোটিফিকেশন বা সবকিছু ওখানেই যাবে? ইয়েস, যত যা কিছু কমেন্ট করবেন, একটা কমেন্ট করলে ওই কমেন্টের নোটিফিকেশন আসবে, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, তারও আপনার এই আসবে, নোটিফিকেশন আসবে আপনার ইমেইলে। আর কোনো প্রশ্ন? স্যার এখানে কি বায়ারের ইমেল হবে নাকি যে এখানে এডিট? হ্যাঁ, বায়ারের ইমেল হবে, যিনি এই ওয়েবসাইটের মালিক। তবে প্রথম যখন আপনি কাস্টমাইজেশনের কাজ করবেন বা একটা বিল্ড আপের কাজ করবেন, প্রাথমিক অবস্থায় আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। পরে যখন ক্লায়েন্টকে হ্যান্ডওভার করে দিবেন, তখন ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে তাকে দিয়ে দিবেন যে নেই নাও, তোমার কাজ শেষ। এখানে তো যে কোনো সময় চেঞ্জ করা যাবে। হ্যাঁ, যে কোনো সময়, এনি টাইম, এনিহোয়ার। আর কোনো প্রশ্ন? ওকে, মেম্বারশিপ। আমাদের ওয়েবসাইটে মেম্বার হবে না, ওয়েবসাইটে লগ ইন করে মেম্বারশিপ নিবে না। অনেক ভিজিটর আছে যারা, আমি যদি ওই টাইপের কোনো ওয়েবসাইট বানাই যেখানে আমি মেম্বারশিপ রাখবো, আমার ওয়েবসাইটে মেম্বার হতে হবে, তাহলে তখন আপনি এখানে এটাকে চেক করে রাখবেন, এনিওয়ান ক্যান রেজিস্টার। এটাকে যদি আপনি চেক করে না রাখেন, তাহলে আপনার ওয়েবসাইটে কেউ কি লগ ইন করতে পারবে না। কি করতে পারবে না? লগ ইন করতে পারবে না। তারপরে দেখুন নিউ ইউজার ডিফল্ট রুল, যখন কেউ আপনার ওয়েবসাইটে লগ ইন করবে, তার এই ওয়েবসাইটে তার কি হবে, ক্ষমতা কি হবে, এই ওয়েবসাইটে তার অগ্রাধিকার কি হবে, একজন সাবস্ক্রাইবার, এর চেয়ে বেশি কিছু নয়। এখানে কি কি আছে? কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেশন। এখন আপনার ওয়েবসাইটে ফেসবুকে যদি আমরা লগ ইন করি, যখন আমরা অ্যাকাউন্ট করি, তখন কি আমরা ফেসবুকের অ্যাডমিন হয়ে যাই, এডিটর হয়ে যাই, না অথর হয়ে যাই, না কন্ট্রিবিউটর হয়ে যায়? কোনটা হয়ে যায়? সাবস্ক্রাইবার হয়ে যাই। আমরা যখন ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে লগ ইন করি না আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে, ইউটিউবে লগ ইন করে আমরা কি হই? সাবস্ক্রাইবার হই, মেম্বার হই, সাধারণ মেম্বারশিপ পাই। ঠিক আমার ওয়েবসাইটেও যারা আসবে, প্রথম
ডিফল্ট ভাবে তারা কি সাবস্ক্রাইবার হবে। যদি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেন তাহলে যারাই হবে তারাই সবাই কি আপনার মতো ক্ষমতাধারী হয়ে যাবে। আপনার যা ক্ষমতা অন্যেরও একই ক্ষমতা থাকবে, এটা কখনোই আমরা চাই না। তারপর আছে আমাদের সাইট ল্যাঙ্গুয়েজ। কি আছে? সাইট ল্যাঙ্গুয়েজ। আমাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কি হবে? সাইট। একটু বাংলা করে নিই, দেখুন এগুলো সব বাংলা হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার যদি আমার এই যে ওয়ার্ডপ্রেসের এই যে যেটা আর কি ফন্ট ইন্ট বলতেছি আমার জন্য যেটা ফন্ট ইন্ট, হ্যাঁ তো এই যে ওয়ার্ডপ্রেস থেকে এখান থেকে যদি আমি একাধিক এডিটর নিয়োগ দিতে চাই হ্যাঁ সেটা কি মানে যাবে কিনা? জি, একাধিক এডিটর আপনি নিয়োগ দিতে পারবেন কিনা? আপনি কয়েকশো এডিটর অ্যাড দিতে পারবেন। আমরা সামনে আসতেছি, দেখাবো আপনাকে। দেখুন এটা কি বাংলা হয়ে গেল। কি হয়ে গেল? দেখুন সব বাংলা। এই পাশে একটু রিলোড দেন তো দেখি, এই পাশে কিছু বাংলা হয়েছে। এই যে আপনার অ্যাডমিন প্যানেল বাংলা হয়ে গেছে, দেখুন এই যে। আচ্ছা স্যার, প্রথম আলো মতো থাকবো না দিয়ে যেরকম লেখা থাকে বাংলা এবং ইংলিশ, ওইরকম এর জন্য প্লাগইনস ব্যবহার করবো করতে হবে। কিভাবে? প্লাগইনস সফটওয়্যার ব্যবহার করতে হবে ওটা সামনে। তাহলে আমি আমার ভাষা রাখতে চাচ্ছি ইংলিশ, নট বেঙ্গালি। ভাইয়া একটা অফটার একটা কোশ্চেন করি। বলেন। ভাইয়া উইজার্ড আর প্লাগইন এর মধ্যে পার্থক্য কি? উইজার্ড এবং প্লাগইন এর মধ্যে অনেক তফাৎ, অনেক। উইজার্ড হচ্ছে একটা জাস্ট একটা মডিউলস এর মতো নরমাল জিনিস, যেটা ওয়েবসাইটের প্লাগইনের ভিতরে তারা তৈরি করে দেয় অনেকগুলো উইজার্ড। একটা প্লাগইন ব্যবহার করলে তার ভিতরে আপনি অনেকগুলো উইজার্ড পাবেন। আর প্লাগইন হচ্ছে একটি সফটওয়্যার, এক প্রকার সফটওয়্যার, ওয়েব সফটওয়্যার। তাহলে একটা আমরা নিজেরাও মানে উইজার্ড বানাইতে পারবো, হ্যাঁ মানে হ্যাঁ নিজেদের হ্যাঁ, মতো। অবশ্যই আপনি নিজে প্লাগইনও বানাতে পারবেন যদি আপনি পিএইচপি মাইএসকিউএল পুরোগুলো সবগুলো ভালো করে শিখে ফেলেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। তাহলে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কি করে নিলাম? ইংলিশ। টাইম জোন কি হবে আমাদের? আমাদের টাইম জোন কি হবে? +6। GTM +6। এই চোখে তো পড়ছে না। বাংলাদেশ দিয়ে সিলেক্ট করে দেন। এটা তো -6। এটা মাইনাস। নিচে দেন আপনি নিচে। আচ্ছা স্যার, ইউটিসি আর জিটিএম এর মধ্যে কি কোনো পার্থক্য নেই? পাইছি, হ্যাঁ আছে। এই তো দেখুন আমার টাইম জোন ইউটিসি 6 হয়ে গেল। এখন আমার ডেট ফরম্যাট আপনি কিভাবে চান? এই যে এখানে আপনি একটু খেয়াল করুন, আগে একটু সেভ দিয়ে নিই, দাঁড়ান। এই ওয়েবসাইটের টাইম জোনগুলো এখন দেখুন তো কখন এটা পোস্ট করা হয়েছে, এটা কখন পোস্ট করা হয়েছে, টাইম জোন চেঞ্জ হয়েছে। জানুয়ারি 23, 2021। এখন এখানে দেখুন এই যে লেখাটুকু একটু খেয়াল করুন, জানুয়ারি 23, 2021। এখানে এসে দেখুন ডেট ফরম্যাট আছে জানুয়ারি 24, 2021। আমি যদি চাই যে না 2021 আগে দেখাবা, তারপরে 1, তারপরে 24 এটা করবা। এখন এখানে রিলোড দিলে দেখুন তো এখন যেটা আছে সেটা থাকে কিনা, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, কথা বলে না। জি স্যার। তাহলে ইচ্ছা মতো আমি সাজাতে পারি, আমার ইচ্ছা মতো আমি সাজাতে পারবো। ডেট ফরম্যাট কোনটা চান? বড় হাতেরটা চাই, এটা করে দিলাম। আর আমাদের বাংলাদেশের সাপ্তাহিক প্রথম দিন কোনটি? শনিবার। এখানে শনিবার। স্যাটারডে। তাহলে আমি স্যাটারডে সিলেক্ট করে দিলাম। আমাদের সপ্তাহ শুরু হবে কবে? শনিবার। কাজ করেছে? এই স্যার এখানে স্যার, আমার একটা কথা ছিল, সপ্তাহের স্যার। কাজটা কি? জি উইক স্টার্ট। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে টাইম জোন আমাদের তো জিএমটি +6, ইউটিসি তো না। ইউটিসি আর জিএমটি এর মধ্যে তো আমি যতটুকু জানি পার্থক্য আছে। আছে 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 পার্থক্য আছে। সেক্ষেত্রে আপনি এই যে এখানে বাংলাদেশ সেট করে দিবেন, আপনার যেটা খুশি। ঢাকা আছে ভাই, ঢাকা আছে, ঢাকা সেট করে দিবেন, আপনার খুশি, যেটা খুশি। এখন আপনাকে যে ঢাকা দিয়ে আমাকে দেখাতে হবে এমন তো কথা না, আপনি কি শুধু ঢাকা? ভাই ঢাকা শ্রীলঙ্কার একটা এরিয়ার নামও আছে। এখানে আফ্রিকা মহাদেশ দেখাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? এটা জাস্ট তো আমি আপনাকে এমনি দেখাচ্ছি,
আপনাকে যে আমারটাই দিতে জি হবে স্যার, এমন তো বুঝতে কোনো পারছি। কথা না। বোকা ছেলে বুঝে না রে। আচ্ছা স্যার, এখানে সাপ্তাহিক স্যার উইকের কাজটা কি? সাপ্তাহিক উইকের উইকের কোনো কাজ কাজ আছে? একটা আগে শেষ করতে দেন ভাই। একসাথে দুটো উত্তর প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে? এই নেন ঢাকা, এই ঢাকা বাংলাদেশেরই ঢাকা, দেখুন আমি দেখাচ্ছি। এই যে এশিয়া দেখতে পাচ্ছেন, এশিয়া, এই যে ঢাকা। জি স্যার, টাইম মিলছে, টাইম এখন ঠিক মিলছে আছে, স্যার। খুশি তো আপনি? জি স্যার। ওকে আচ্ছা, আরেক ভাই কি প্রশ্ন করলেন যে সপ্তাহের কাজ কি এখানে? উইক স্টার্ট অন স্যাটারডে। স্যাটারডেতে কি হবে? আপনি যখন একটা ই কমার্স ওয়েবসাইট বানাবেন আপনাকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে স্টেটমেন্ট দিবে। এখন সেই স্টেটমেন্ট কবে দিবে? শুক্রবারে দিবে না মঙ্গলবারে দিবে? 7 দিন বেচা কিনে করলেন, 7 দিন ক্রয় বিক্রয় করলেন, 7 দিন পরে এসে আপনাকে স্টেটমেন্ট দিবে। অটোমেটিক্যালি স্টেটমেন্ট আসবে আপনার কাছে। তো এই স্টেটমেন্ট আপনাকে কিভাবে হিসাব করে দিবে ওয়েবসাইট? যদি মঙ্গলবারে দেয় তাহলে মিলবে? আপনার সপ্তাহ শুরু হচ্ছে শনিবার, মঙ্গলবারে গিয়ে আপনাকে হিসাব দিল, ওইটা হইল? তখন আপনার এটা কাজে লাগবে। আর কোনো প্রশ্ন? না স্যার। কোনো প্রশ্ন নাই? থাকলে করেন। জি না স্যার, আপাতত নেই। ওকে, হ্যাঁ, আপনি একটা বলছিলেন যে ওই যে যত সংখ্যক এডিটর আমরা অ্যাড করতে পারবো তত সংখ্যক জোরে জোরে থাকবে। জোরে বলেন, ওই- আমি কানে কম শুনি। ভাই আমার গলা বসে গেছে। আচ্ছা ভাই, আপনি বলছিলেন যে যত সংখ্যক আমরা এডিটর অ্যাড করতে যাবো তত সংখ্যক এডিটর অ্যাড করতে পারবো, তাই না? হ্যাঁ, তো এডিটর অ্যাড করার পরে যে এডিটর যেসব করতেছে, এডিটর কোন কোন চেঞ্জেস গুলো আনছে, কোন কোন এডিটর কোন কোন চেঞ্জেস গুলো আনছে সেগুলো আমরা দেখতে পাবো। অবশ্যই দেখতে পাবেন। উনি ওনার গতিবিধি, হ্যাঁ, উনি কোথায় কি করলো না করলো সব আপনি দেখতে পাবেন। এমনকি এরকম থাকবে যে আপনার এডিটর, আপনি একটা পত্রিকা বানাচ্ছেন, একটা পত্রিকা, আমরা যখন প্রথম আলো পত্রিকা পড়ি, প্রথম আলো পত্রিকায় এডিটর ছাড়া সম্পাদক আছে না, সম্পাদকের পারমিশন ছাড়া কি কোনো নিউজ পোস্ট হয়? না ভাইয়া, পোস্ট হয় না। তাহলে সম্পাদক যখন কনফার্ম করে তখন ওটা পোস্ট হয়। তাহলে আমার ওয়েবসাইটে প্রথম আলোর একজন এডিটর, আমার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, ই চাঁদপুরে আমি এডিটর নিয়োগ দিলাম খালিদ বিন বিল্লাল রাকিবকে, আর কে সৈকতকে, জুবায়ের খানকে। এখন আমি হলাম অ্যাডমিন। ওনারা ওনাদের মতো করে যাহা খুশি তাই আপনার পোস্ট করা শুরু করে দিল, খবর প্রচার করা শুরু করলো। আমি বুঝতেই পারলাম না এটা হইল। তারা কোডিং করে লিখে রেখে দেবে, তারা তাদের মতো কি লিখে রেখে দিবে। মডারেশনের জন্য আমার কাছে অ্যাপ্রুভাল আসবে, যে আমি যখন অ্যাপ্রুভ করব তখন ওটা পোস্ট হবে। যতক্ষণ পর্যন্ত আমি অ্যাপ্রুভ না করব ততক্ষণ পর্যন্ত ওগুলো লাইভ হবে না, টেলিকাস্ট হবে না। হ্যাঁ তো সব সময় টিভি নিউজ দেওয়া যেত ভাইয়া। জি, সময় টিভির সাংবাদিক বানিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? এই তো সামনে আসতেছি, এই যে দেখুন ইউজার রুল, এই যে ইউজার দেখতে পাচ্ছেন, এখানে সিস্টেম করব, এখনো ওখানে যাইনি। তাহলে এই ছিল অবস্থা। এতটুকুর ভিতরে তো কোনো প্রশ্ন নেই নাকি আছে? আপনারা শুনেন, আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি যে এই বিষয়গুলো যদি এখন না বুঝেন, এখন প্রশ্ন না করেন, পরবর্তীতে আর প্রশ্ন করতে পারবেন না। মানে আপনি নিজেও বুঝবেন না যে এটা দিয়ে আসলে কি হচ্ছে, আর প্রশ্ন করার স্কোপ থাকবে না। আর দ্বিতীয় কথা, আমি ওয়ার্ডপ্রেসের সবগুলো বিষয় আলোচনা করার পর আপনাদের পরীক্ষা নিব। ওয়ার্ডপ্রেসে সব শেষ করার পর আপনাদের পরীক্ষা নিব। আমাকে একটা একটা করে এগুলো বলে দিতে হবে এটা কি। আমি জিজ্ঞাসা করব ডেকে, সাপোজ রবিউল ইসলাম ভাই আপনি বলুন তো এখানে এই মেম্বারশিপ এই অপশনটার কাজ কি, তখন আমাকে বোঝাতে হবে এই মেম্বারশিপ অপশনের কাজ কি। কাজে এখনই যদি কোনো প্রশ্ন থাকে করে নেন, না করলে পরবর্তীতে প্রশ্ন করলে তখন আপনাকে একদম দুনালা বন্দুক দিয়ে গুলি করব। কথা বুঝতে এক পেরেছেন? নালা হলে হবে না ভাই। না, এক নালা দিয়ে বাতাস, আরেক নালা দিয়ে গুলি। কথা ক্লিয়ার? ওকে, কোনো ভেজাল নেই ভাইয়া। আমরা মনে হয় একটু কেমন যেন ঝিমিয়ে পড়েছি, তাই না? আমাদের একটু গান বাজনা করা উচিত। স্যার আপুরা না আমাদের স্যার, গান সবাই শুনবে। মনোযোগ দিয়ে শুনতেছে স্যার। আজকের ক্লাসে না হলো আগামী ক্লাসে আমরা একটু মজা করব, সমস্যা নাই। ওকে, এই হচ্ছে সেটিংসের ভিতরে জেনারেল শেষ হলো। এখন আমাদের রাইটিং এর পালা। এই তো চলে আসলাম আমরা রাইটিং। এখন দেখুন মজার জিনিস, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। আমরা যখন কোনো একটা পোস্ট করি, এই যে পোস্টের ভিতরে গিয়ে আমরা একটা পোস্ট করি, এই পোস্ট যদি আমরা কোনো পোস্টের পোস্ট ক্যাটাগরি সিলেক্ট করে না দেই তাহলে সেটা কোন ক্যাটাগরি পাবে? ডিফল্টভাবে আনক্যাটাগরাইজড।
আমাদের এখন যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি এখানে শো করতেছে না? আমরা কয়টা বিজনেস ক্যাটাগরি, স্টক মার্কেট, এডুকেশন, লাইফস্টাইল, স্পোর্টস এই ক্যাটাগরিগুলো বানিয়েছি। এখন আমি ডিফল্টভাবে যদি কোনো এডিটর বা কন্ট্রিবিউটর পোস্ট করার সময় যদি সে পোস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে ভুলে যায়, তাহলে সেটা ডিফল্টভাবে কোন ক্যাটাগরিতে আসবে? এটা কোন ক্যাটাগরিতে আসবে? ডিফল্টভাবে আনক্যাটাগরাইজড। যদি আপনি চান না সেটা কি স্টক মার্কেটে আসবে, তাহলে স্টক মার্কেট। যদি বলেন যে না এটা বিজনেসে আসবে, তাহলে বিজনেস। যদি বলেন যে না এটা লাইফস্টাইল আসবে, তাহলে লাইফস্টাইল। তো আমি আপাতত এটাকে আনক্যাটাগরাইজড রাখছি, যাতে আমি যখনই কোনো পোস্ট করব তখনই কি সেটা আনক্যাটাগরাইজডে ডিফল্টভাবে পেয়ে যায়। এবং চাইলে কি পরবর্তীতে আমি ওটাকে এডিট করে কি চেঞ্জ তো করতে পারবো, কিন্তু শুরুতেই সেটা কোন ক্যাটাগরিতে যাবে? শুরুতে সেটা আনক্যাটাগরাইজডে যাবে। চলুন আমি আরেকটি পোস্ট আজকে করি। prothomalo.com এ যাই। প্রথম আলো। করোনায় গ্রামের দারিদ্র্য বেড়েছে সবচেয়ে বেশি, তাই না? কম খারাপ না কথা। এই হচ্ছে আমার টাইটেল। শুধু খালি ওয়াইড ভাই বড়লোক হয়ে গেছে। আর সবাই ফুলে ফেপে। ওয়াইড ভাইটা বাড়ি করে বসে শুধু খালি, আর কিছু না। দিয়ে দিলাম বিশাল বড় একটা পোস্ট, কন্ট্রোল সি। স্যার আপনার বিয়েতে স্যার ওয়েবসাইটের মাধ্যমে দাওয়াত দেন ইনশাআল্লাহ। না এই নিউজটা আমি লিখছিলাম বুঝছেন, পরে দিয়ে আমার ক্রেডিটটা চুরি করে নিয়ে গেছে। কি যে করে ওরা, ইস আমি একটু মানে আমার সম্মানও দিল না। ইমেজ রাখি, হ্যাঁ একটা ইমেজ কোথায় রাখলাম? ভাই কপিরাইট করেন নাই? কপিরাইট আরে কপিরাইট মানে কপিরাইটের উপর একটা বাপ দিবি বাপ। কন্টেন্ট চলে আসলো। এখন দেখুন এটাকে আমি কোনো পোস্টে সিলেক্ট করছি না, কোনো ক্যাটাগরি কি সিলেক্ট করছি না, কিন্তু আমি এটাকে সরাসরি পোস্ট করব, কিন্তু অবশ্যই একটা ফিচার ইমেজ দিব। ফিচার ইমেজের একটা মজা আছে, সামনে পাবেন। এখন এখানে এসে রিলোড দেন। বলুন তো পোস্ট আসছে কিনা? পোস্ট কি আসছে? কে বলতে পারবেন? আসছে স্যার, নিচে একদম নিচে কেন? আনক্যাটাগরাইজড। ক্যাটাগরি দিন এই জন্য নিচে কেন? আর স্যার ওই যে পিন টু টপ দেন নাই স্যার? হ্যাঁ পেন্ডিং মনে হয়, পিন করা আছে। পেন্ডিং করা মনে হয়। পেন্ডিং করা না, কে বলতে পারবেন একুরেটলি? স্যার পিন টু টপ দেন নাই? এই যে স্যার, এই দেখেন পোস্টটা এখানে টপ দেওয়া, এই যে হ্যাঁ, এটা টপ অন্যটাকে অফ দা সিলেক্ট ব্লগ। করা আছে, আরেকটাকে সিলেক্ট করা আছে। যাকে সিলেক্ট করা আছে সে সব সময় উপরে, এই যে দেখুন। এরপরে দেখুন এই যে করোনায় গ্রামে দারিদ্র্য বেড়েছে। আসছে কিনা? কোন ক্যাটাগরি পাইছে? কোন ক্যাটাগরি? আনক্যাটাগরাইজ পাইছে। কেন পাইলো? এই যে সিলেক্ট করে দেওয়া। যদি এখানে অন্য কিছু দেওয়া থাকতো তাহলে অন্য কিছু পাইতো। আমরা বুঝতে পেরেছি? ওকে। তারপর দেখুন ডিফল্ট পোস্ট ফরম্যাট। ডিফল্ট পোস্ট ফরম্যাট এখানে অনেকগুলো আছে। এগুলো কি ভিডিও আকারে আসবে? কখনোই না, কখনোই না। এই যে দেখুন এই পোস্টটা যখনই আমরা করলাম, শিট আলাদা ট্যাব ওপেন করি, এডিটে যান। এই দেখুন তো এখানে পোস্ট ফরম্যাট আছে না? এই যে পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড থেকে আপনি কোড করে দেন তো কি হয় একটু খেয়াল করেন। রিলোড। ও এটা মাত্র রিলোড হইল। দেখুন তো এই যে কোটেশন মার্ক আসছে না? দেখুন তো আসছে? জি স্যার। যদি এটা চেঞ্জ করি স্ট্যাটাস, এখন রিলোড দেন, কিভাবে আসলো? কিভাবে আসলো বলেন? শুরুতেই দেখুন পুরো খবরটা চলে আসছে না? বাকি সবগুলো আলাদা, সে আলাদা, একটু গাওরা, তাই না?
তারপরে যদি এটাকে ভিডিও বানান, এখানে কি কোনো ভিডিও রাখছি? আসলে রাখি নাই তো, তারপরেও দিলাম। দেখুন তো, আপনার পোস্টই তো খুঁজে পাচ্ছি না আমি। এই যে দেখুন আসছে, কিন্তু এটা কি এইভাবে আসবে? কখনোই না। এইটার একটা স্ট্যান্ডার্ড মান আছে, তাই আমি এটাকে স্ট্যান্ডার্ড রাখছি। আর যদি চ্যাট করে দেন তাহলে চ্যাট, এগুলো দিয়ে দিয়ে চেক করে দেখবেন কোনটাতে কি আসে। তাহলে এটা নর্মাল যেভাবে আছে সেভাবেই থাকবে। এটার আপনার পোস্ট ফরম্যাট আপনি চাইলে এখানে সেট করে দিতে পারবেন। কথা ক্লিয়ার? ডিফল্টভাবে সেটা পাবে। ওকে, তারপরে এখানে মেইল সার্ভার, পোস্ট বাই ইমেল। মেইল সার্ভার কোনটা হবে? এগুলো আপনার মেইল সার্ভার যা আছে তাই থাকবে। পোর্ট এত, এগুলো আপনার আলাদা ভিন্ন বিষয়। এগুলো আমাদের আপনার এই কি বলে, মেইল চিম্প আছে না? মেইল চিম্প নাম শুনেছেন কখনো? জি স্যার। এই মেইল চিম্পের সার্ভার এখানে সেট করে দিবেন যদি আপনার পোস্টগুলো ইমেইলের মাধ্যমে করতে চান। এটা আরও পরে আসবে। আপাতত এখানে আপনার ওইটা লগইন নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, এবং এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে সিম্পল জিনিস, এখানে আর তেমন কোনো কাজ নেই। আর মেইল চিম্পে অ্যাকাউন্ট করলে এই অ্যাকাউন্টের মেইল সার্ভার নেম, লগইন নেম, পাসওয়ার্ড, তারপরে পোর্ট, এগুলো আপনাকে দিয়ে দিবে। তারপরে আমরা আসলাম রিডিংয়ে। তো রিডিংয়ে তো তখন শুরুতেই আমরা দেখেছি ইউর হোম পেজ ডিসপ্লে, এটা কীভাবে কাজ করে। এইটুক নিয়ে আর কোনো প্রবলেম আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ। এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আবার একটু আবার প্রথমে আমরা যেটা করেছিলাম যে আমরা তো অনেক অনেক পেজ তৈরি করি। এই পেজের ভিতরে আমাদের ওয়েবসাইটের অনেক অনেক পোস্ট থাকে। এই পোস্টগুলোকে আমরা একটা পেজে, এবং আমাদের ওয়েবসাইটে যখনই কেউ প্রবেশ করবে তখন যে পেজটা দেখতে পাবে সেই পেজটাকে আমরা ফ্রন্ট পেজ বলি। তো ফ্রন্ট পেজ হিসেবে কোন পেজটা থাকবে? যে পেজটাকে আমি সেট করব। তাই এটা করার জন্য আমি এখানে ইউর লেটেস্ট পোস্টকে চেক না করে স্ট্যাটিক পেজে সিলেক্ট করে হোম পেজ হিসেবে হোম পেজ, এবং পোস্ট যত পোস্ট করব সব ব্লক নামে একটা পেজ বানিয়েছি, সেই পেজে এসে শো করবে। এটা এখান থেকে আমি সেট করে দিলাম। ওকে, এখন তারপরের অংশে যখন আসতেছি, এখানে বলতেছে ব্লক পেজে শো অ্যাট মোস্ট। ব্লক পেজে শো অ্যাট মোস্ট 10টি পোস্ট প্রথম পেজে শো করবে। দেখুন তো কয়টি শো করে। ব্লকে ক্লিক করলে কয়টি আছে এখানে? আমাদের কি 10টি পোস্ট আমরা করেছি? 10টি পোস্ট তো করেছি, তাহলে বুঝবো কিভাবে? আমি এটাতে করে দিলাম প্রথম পেজে 3টি শো করবে, তারপরে পেজিনেশন আসবে, মানে নেক্সট পেজে যাও। এখানে তো 3-এর অধিক আছে, তাই না? তাহলে একটু হিসাব করেন কয়টি। এই হচ্ছে একটি পোস্ট, 1 2 3। 3 নাম্বারের পরে এসে বলতেছে 3 নাম্বার কাউন্ট করতেছে 4টি। কেন? এই যে একটা যে টপে দেওয়া আছে সেটাকে কাউন্ট করবে না, এটাকে কাউন্ট করবে না, এটা বাদ। 1 2 এবং এই হচ্ছে 3। এটাও একটা পোস্ট, এটা ফিচার্ড ইমেজ দেওয়া নেই। তারপরে কি দেখুন তো, পেজিনেশন আসছে না? পেজ 1, পেজ 3 অথবা ওল্ডার পোস্ট। পেজিনেশন আসছে, এটাকে পেজিনেশন বলা হয়। 3টার পরে যদি আপনি আরো একটা বাড়ান, 4টি করেন, দেখুন তো আরো একটি বাড়বে। খেয়াল করে থাকেন, দেখুন তো এই যে এশিয়ান মার্কেটের পরে আরো একটা বাড়ছে। তারপরে কি? পেজিনেশন কাজ করেছে। পেজিনেশনে ক্লিক করুন, নেক্সট পেজ। এখানে গিয়ে পরবর্তী পোস্টগুলো, এখানেও 3টি। তারপরে কি? আবার আরেক পেজে চলে যেতে বলবে। তার মানে কি এইটার কি কাজ আমরা বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এখানে কয়টি থাকবে? 10টি। তারপরে দেখুন আরেকটি মজার জিনিস, এখানে লেখা আছে সিন্ডিকেশন ফিড শো দ্য মোস্ট রিসেন্ট। এই সিন্ডিকেশন ফিড সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? না স্যার। কারো কোনো আইডিয়া? এনিওয়ান? না স্যার। কোনো আইডিয়া নাই? আচ্ছা, আইডিয়া দেই। খুবই মজার জিনিস। সিন্ডিকেশন ফিডটা না, ওই যে যেটা আমি যখন আমার পেজটার সামনে থাকবে, কতটা কন্টেন্ট থাকবে সেটার কথা বলছেন, একটু জোরে সাহস করে বলেন, একটু বলে শেষ করে দেন কেন? আবার বলেন। বললাম যে ওই যে যেটা এটার ওই যে ফ্রন্ট পেজে আমার কয়টা কন্টেন্ট থাকবে, কত পরিমাণ কন্টেন্ট থাকবে, পরের পেজে কত পরিমাণ কন্টেন্ট থাকবে, সেটা ঠিক করে না এটা? আপনার ধারণাটা কিঞ্চিত সঠিক, কিঞ্চিত ভুল। সাপোজ
গুগলে যদি আমি সাপোজ ধরুন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই, ওয়ার্ডপ্রেস ওআরজি না, শুধু ওয়ার্ডপ্রেস লিখে গুগলে সার্চ দিলাম, তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা জানতে চাই। তো দেখুন তো এখানে প্রত্যেকটার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের নাম আসছে। এখানে একটা wordpress.com, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন না, কিওয়ার্ড দেখা যায়, এগুলোকে প্রত্যেকটা ওয়ার্ড, এগুলো হচ্ছে যে সিন্ডিকেশন ফিট। এই যে দেখুন, এই যে এই যে এই যে এই যে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, আবার এটাতে বেশি, একটাতে বেশি আর একটাতে কম, আবার দেখুন এখানে অনেক, এখানে বেশি এখানে কম। এই জিনিসটাই হচ্ছে এটা যে সিন্ডিকেশন ফিট শো দ্য মোস্ট রিসেন্ট। যখন আপনার এই ওয়েবসাইটে গুগলে সার্চ করবে বা অন্য কেউ ওয়েবসাইটে সার্চ করবে, আপনার ওয়েবসাইটের নামের সাথে কয়টি ওয়ার্ড যাবে, কয়টি ওয়ার্ডকে সে সার্চ করে নিয়ে যাবে, খুঁজে নিয়ে যাবে এবং শো করবে। কয়টি করবে? 10টি 15টি 20টি। এখানে যা সেট করে দিবেন, আপনার এখানে এসে কি ওই ওয়ার্ডগুলোই সেট করে হিসাব করবে। কয়টি করবে? এই ওয়ার্ডগুলোই। কথা ক্লিয়ার? স্যার এই ওয়ার্ডগুলো স্যার কোনগুলো? এই ওয়ার্ডগুলোই যেখানে ক্লিক করেন, এই যে এই ওয়েবসাইট থেকে কন্টেন্টগুলো নিয়ে গেছে তারা, নির্দিষ্ট কিছু কন্টেন্টকে তারা এখানে সেট করে নিয়ে গেছে। এগুলো গুগল এসইওর সময় কাজ করে, গুগল অ্যাডসেন্সের কাজ করানো হয় না, তখন এগুলো আপনাকে দিতে হবে এবং আপনার ওয়েবসাইটে ওটা এখনই সেট করে দিতে হবে যে কয়টি ওয়ার্ড নিয়ে যাবে এখান থেকে, কয়টি ওয়ার্ড শো করবে, 10টি 20টি 15টি। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ অথবা গুগল অ্যাডসেন্সের কাজ। তারাই এই ওয়ার্ডগুলো সেট করে দিবে আপনাকে, বা যখন আপনি ওইটা শিখবেন তখন আপনাকে সেট করে দিবে, বাট শো করবে কয়টি ওয়ার্ড ওইটা এখানে সেট করে দিতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। তারপরে সিন্ডিকেশন ফিড শো, এটা তো গেল। ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড কয়টি, ফুল টেক্সট না সামারি? অবশ্যই সামারি শো করবে, নট ফুল টেক্সট। তারপরে আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটা কি হবে? এটা এর আগেও বলেছি। এখানে যদি আপনি চেক করে রাখেন, গুগল কোনোদিনও আপনাকে খুঁজে পাবে না। আর যদি চেক করে না রাখেন তাহলে কি গুগল অ্যাডসেন্স যখন করবেন, গুগলে সার্চ করলে কি আপনি আপনার ওয়েবসাইটে শো করাতে চান না? অবশ্যই চাই, তাহলে ওটাকে আমি করবো না। তাহলে এই ছিল আপনাদের রিডিং। তারপরে আমরা আসলাম ডিসকাশন। আজকে তো গলা ব্যথা হয়ে যাবে, আর কথা বের হবে না। ওরে বাপ রে বাপ, ধ্বংস হয়ে যাব। ব্রেক দিয়ে দেন তাহলে ভাইয়া। হ্যাঁ ব্রেক দিব, একটু শেষ করি। কোশ্চেন কি করবো নাকি না ভাই, মানে আপনি আগাবেন? কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই, ওই যে অ্যাডসেন্স যেটা আছে না, এখানে কি সব ওয়েবসাইটের ক্ষেত্রে আমি যখন আমাকে ওয়েবসাইটটা পাবলিশ করতে যাব সব সময় কি আমার অ্যাডসেন্স অ্যাড করতে হবে? না, কখনো গুগলের ক্ষেত্রে? না না। কিন্তু আপনি যদি ওয়েবসাইটে মার্কেটিং করেন, ওয়েবসাইটে যদি কমার্শিয়ালি ভাবে, কমার্শিয়ালি আমি হ্যাঁ, দেখতে চাই, তাহলে আমার রাইট অবশ্যই রাইট রাইট, তখন গুগল অ্যাডসেন্স করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে ডিসকাশন সিটিং। কি সিটিং? ডিসকাশন। ডিফল্ট পোস্ট সিটিং। ডিফল্ট পোস্ট সিটিং attempt to notify any blocked link to from the post. Attempt to notify any blocked link to from the post. এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ আমি একটি পোস্ট করব, আমি একটি কি করব, পোস্ট করব। তো এই পোস্টের ভিতরে লিঙ্ক করা যায়। কিভাবে লিঙ্ক করা যায় একটু দেখি। অ্যাড নিউ। না, এটাতে না, আমি নতুন করে করব না, 1 মিনিট। আগেরই একটা যেটা আছে ওইখান থেকে একটাকে আমি একটু এডিট করি। আলাদা একটা ট্যাব ওপেন করে নিলাম। এখানে আমি লিঙ্ক বানাবো, একটা লেখাকে কি লিঙ্ক বানাবো। কিভাবে লিঙ্ক বানানো যায় দেখুন। এই 2016 এই শব্দটাকে মার্ক করেছি। এখানে ক্লিক করুন। ক্লিক করে এখানে একটা লিঙ্ক দিয়ে দেন। কোন লিঙ্কটা দিবেন? facebook.com। মানে আমার একটা ওয়েবসাইট আছে facebook.com নামে, সেই facebook.com ওয়েবসাইটের বিজ্ঞাপন করতে চাচ্ছি। আমার একটা এডিটর আছে দুষ্টু, সেই এডিটর কি করলো, সেই এডিটর অন্য ওয়েবসাইটের মার্কেটিং করে দেবে আমার এখানে এসে। কি করবে? অন্য ওয়েবসাইটের মার্কেটিং করবে আমার এখানে এসে।
তো দেখুন আমি এই 2016-র ভিতরে কি একটা লিংক অ্যাড করে দিলাম, এখানে এসে রিলোড দেন, ব্লগের ভিতরে যান, এই পোস্টের ভিতরে যান, ফুল পোস্ট দেখুন। তো সারাদিন ঘুরতাছি, কোথাও কোনো জায়গা নাই, 2016-র উপরে নিলে আপনার কি এটা পয়েন্টার হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলে কি ফেসবুকে নিয়ে যাবে দেখুন। জি স্যার। এখন কথা হচ্ছে এই যে লিঙ্কটা অ্যাড করে দিল, এই লিঙ্ক যদি কেউ অ্যাড করে দেয়, কোনো এডিটর, কোনো কন্ট্রিবিউটর, কোনো অথর যদি আপনার এখানে লিঙ্ক অ্যাড করে যায়, তাহলে আপনাকে ওয়েবসাইট আপনার ইমেইলে একটা নোটিফিকেশন দিবে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। যদি কেউ লিঙ্ক অ্যাড করে, লিঙ্ক অ্যাড করার সাথে সাথে কি আপনাকে একটা নোটিফিকেশন দিবে। কথা ক্লিয়ার? ওটা ভাইয়া আমার যে ইমেল আইডিতে যাবে না? রাইট, যে ইমেল আইডিটা আপনি যে অ্যাডমিন প্যানেলে বসাবেন ওইটাতে যাবে। তারপর আছে ভাইয়া একটু হাস্যকর একটা কোশ্চেন যদিও, কিন্তু একাধিক অ্যাডমিন থাকতে পারে না ভাইয়া একটা পেজের মধ্যে? একাধিক অ্যাডমিন থাকলেও ইমেল অ্যাড্রেস অ্যাডমিনের একটাই থাকে। অ্যাডমিন ইমেল অ্যাড্রেস একটাই দিতে পারবেন। বুঝতে পেরেছেন? একাধিক অ্যাডমিন থাকতে পারে, তবে দায়িত্বরত কর্মকর্তা থাকবে একজন। একটা কোম্পানির ম্যানেজার কয়জন থাকে? হ্যাঁ অনেকজন, মানে ডিস্ট্রিক্ট ম্যানেজার থাকে, তারপর এক্সিকিউটিভ ম্যানেজার থাকে, আলাদা আলাদা, তাদের কিন্তু আলাদা আলাদা ম্যানেজিং ডাইরেক্টর থাকে। প্রত্যেকের কাজ কিন্তু আলাদা আলাদা। একই কাজ কি দুইজনে করে? না। তাহলে তাদেরকে আইডেন্টিটিও আলাদা আলাদা, তাদের কাজও আলাদা আলাদা, তাদের জন্য অফিস আলাদা আলাদা, চেয়ার আলাদা আলাদা, টেবিল আলাদা আলাদা, ল্যাপটপ আলাদা আলাদা। ল্যাপটপে কি তাদের আলাদা আলাদা আইডি আছে ইমেল ব্যবহার করার জন্য, সবই আলাদা আলাদা। কাজে যাকে দায়িত্ব দেওয়া হবে, যার কাছে ওই ইমেলের অ্যাক্সেস থাকবে সেই পাবে। তারপর অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লগ, পিক ব্যাংক অ্যান্ড ট্র্যাক ব্যাক অন নিউ পোস্ট। অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লগ, অন্য জায়গায় যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক কেউ লিঙ্ক কপি করে, মানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক যদি অন্য কেউ অন্য কোথাও অন্য কোনো পোস্টের ভিতরে, অন্য কোনো ওয়েবসাইটের পোস্টের ভিতরে আপনার লিঙ্ক করে দেয়, তাহলেও আপনার কাছে কি নোটিফিকেশন আসবে। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। allow people to submit comment on new post, allow people to submit comment on new post। আপনি যে পোস্টগুলো করবেন এখানে কি পিপল, যে কোনো সাধারণ পাবলিক বা যে কোনো ভিউয়ার কমেন্ট করতে পারবে না? জি স্যার। তাহলে এটা কি আমি চেক করে রাখবো অবশ্যই নাকি, এবং আপনাকে কিন্তু নোটিফিকেশনও দিবে। আদার কমেন্ট সেটিং, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। কোনো অথর যদি কোথাও কমেন্ট করে তাহলে তার ইমেল অ্যাড্রেস এবং নাম শো করবে কিনা। কমেন্ট করলে, অথর যদি কমেন্ট করে তাহলে সেখানে কি নাম শো করবে কি করবে না? অবশ্যই শো করবে না। আপনি কি এটা চান যে আপনি যেখানে কমেন্ট করলেন অথর হিসেবে, সেখানে আপনার কমেন্টের নাম শো করলো? শো করবে না। তারপর ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু দ্য কমেন্ট। আমরা অনেক সময় দেখতে পাই অনেক ওয়েবসাইটে গেলে কমেন্ট করার জন্য কি ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হয়, আগে অ্যাকাউন্ট করতে হয়, তারপরে কমেন্ট করতে হয়। আপনি এটা কি চান, অ্যাকাউন্ট করে লগ ইন করাবেন নাকি অ্যাকাউন্ট ছাড়াই আপনি কমেন্ট করাবেন, কোনটা? যদি চান আপনি না, স্যার এই যে স্যার অ্যাকাউন্ট করবে, স্যার এই অ্যাকাউন্টটাকে আবার নতুন করে করতে হবে পেজটা। এটার সিস্টেম দেখাবো, এইবার সিস্টেম আসেনি এখনো। কিভাবে একজন রেজিস্টার, একজন আপনি ভিউয়ার আপনার ওয়েবসাইটে নেবেন, এটা আমরা পরে দেখব, এখন না। লাভ দিয়ে গাছে ওঠা যায় না ভাই। এখনই আপনি চিন্তা করতেছেন যে কিভাবে আমার এখানে অ্যাকাউন্ট করবে, কিভাবে অ্যাকাউন্ট করবে, কিভাবে শপিং করবে, কিভাবে কি করবে, এত তাড়াতাড়ি সবকিছু হয় নাকি? না ভাই, হঠাৎ মনে ভিতরে প্রশ্ন পেলে, মনের ভিতরে প্রশ্ন আসলে দমিয়ে রাখবেন, এটার সাথে রিলেটেড এমন প্রশ্ন করবেন। আমি কি প্রশ্ন করতে কখনো না করেছি আপনাদের? কখনো বলেছি যে প্রশ্ন করা যাবে না, এত বেশি প্রশ্ন করা যাবে না, এত প্রশ্ন করেন কেন? কাউকে বলেছি কখনো? কথা বলেন না স্যার। হ্যাঁ ভাইয়া।
কখনো না, কিন্তু স্যার। বলি নাই। তাহলে আপনারা যদি অবান্তর প্রশ্ন করেন তখন আমার রাগ উঠবে না? আমি তো মানুষ, আমি তো রোবট নই। আচ্ছা, ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু দ্য কমেন্ট ইনটু কমেন্ট। যদি কেউ আপনার এখানে কমেন্ট করতে চায় তাহলে অবশ্যই তাকে রেজিস্টার্ড মেম্বার হতে হবে। যদি সে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন না করে তাহলে পারবে না। আর আপনি এটা যদি চেক করে রাখেন তাহলেই এটা সম্ভব। আর যদি আনচেক করে রাখেন তাহলে কি যে কেউ এসে আপনার এখানে কমেন্ট করতে পারবে ইমেল অ্যাড্রেস ছাড়াই, গেস্ট হিসেবে আপনার এখানে কমেন্ট করতে পারবে। তারপরে যেটা আছে অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন পোস্ট ওল্ডার দেন 14 ডেজ। আপনি যে পোস্টটা করবেন এই পোস্ট করার পর 14 দিনের মধ্যে যত প্রকার কমেন্ট আছে সব কি ডিলিট হয়ে যাবে। আপনি কি এটা চান যে আপনার এখানের পোস্ট 14 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে? আমি চাই যে এটা 30 দিন পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এটা আপনি আপনার ইচ্ছা মতো কি সাজিয়ে নিতে পারবেন, বাট বুঝতে তো হবে নাকি। 30 দিন পর আপনার যত পোস্ট, একটা কমেন্ট আজকে করছেন 30 দিন পর কি ওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আর যদি চান যে না ডিলিট হবে দরকার না আজীবন থাকবে তাহলে এটা আনচেক করে রাখেন। কোনো প্রশ্ন? স্যার জি, প্রশ্নটা হলো এটা যে ক্লায়েন্ট কখনো কি এরকম দিবে যে 30 দিনের জন্য বা 15 দিনের জন্য ক্লায়েন্ট নিজেই পারে, ও আচ্ছা ক্লায়েন্ট নিজেই পারে, ঠিক আছে, কিন্তু আপনাকেও জানতে হবে। জি স্যার। তারপর হচ্ছে শো কমেন্ট কুকিজ অপশন ইন চেক বক্স অ্যালাইং কমেন্ট অথর কুকিজ টু দ্য বেস্ট সেট। এটা আরো পরের ব্যাপার, অ্যাডভান্স, এটা এখন দেখাতে পারছি না, দুঃখিত। তারপর হচ্ছে এনেবল থ্রেটেড কমেন্ট নেস্টেড কমেন্ট 5 লেভেল ডি। এটা হচ্ছে এমন, সাপোজ আমরা যে প্রত্যেকের প্রত্যেকটা পোস্টের নিচে কমেন্ট করছি না, এই কয়টি কমেন্ট আপনাকে একসাথে শো করিয়ে এখানে দেখাবে। কয়টি কমেন্ট? 5টি কমেন্ট দেখাবে, এরপরে আর দেখাবে না। এরপরে কি বলবে নিচে চলে যাও, আদার অপশন চলে আসবে। 5টি কমেন্টের পরে কি আদার অপশন আসবে, পেজিনেশন আসবে, যে নেক্সট পেজ বা নেক্সট কমেন্ট, নেক্সট ওর তারপরে ধরুন আপনার প্রিভিয়াস বা নেক্সট এরকম কিছু লেখা আসবে। তারপরে হচ্ছে ব্রেক কমেন্ট ইনটু পেজ উইথ টপ লেভেল কমেন্ট। ব্রেক কমেন্ট ইনটু পেজেস উইথ 50টি কমেন্টের পর 50টি কমেন্টের পর আপনার কমেন্ট কি নেক্সট পেজে চলে যাবে, ভেঙে যাবে। এবং এখানে লেখা আছে টপ লেভেল কমেন্ট পার পেজ এন্ড দ্য লাস্ট। সবার পরে যে কমেন্ট করবে সেগুলো কি সবার নিচে শো করবে না সবার উপরে শো করবে? আমি চাই 50টি ঠিক আছে, সবার পরে যে সবার শেষে যে কমেন্ট করবে মানে একদম লেটেস্ট কমেন্ট যেটা, সেটা সবার উপরে থাকবে। এটা ডিফল্ট ভাবে। কথা বুঝতে পেরেছেন? 50টি কমেন্ট করার পর কমেন্ট আর দেখাবে না, ব্রেক হয়ে যাবে, নেক্সট পেজে চলে যাবে। এবং সবার পরে লেটেস্ট কমেন্ট করবে যে তার কমেন্ট সবার উপরে থাকবে। এটা আমি সেট করে দিলাম। তারপর হচ্ছে বাই ডিফল্ট কমেন্ট শুড বি ডিসপ্লেড উইথ ইন ওল্ডার কমেন্ট এট দ্য টপ অফ দ্য ইচ পেজ। এটা সবার শেষের যে কমেন্ট এগুলো ডিসপ্লে হবে সবার শেষে। এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। ইমেল মি হোয়েনিবার এনিওয়ান পোস্ট এ কমেন্ট। যে কেউ যদি পোস্ট করে আপনাকে ইমেল দিবে কিনা? পোস্টে যে কেউ যদি কমেন্ট করে, যে কোনো পোস্টে কমেন্ট করলে আপনার এখানে মেইল আসবে। এটা কি আপনি চান? আমি চাই না। একটা পোস্টের ভিতরে 1000 কমেন্ট আসবে, 1000 মেইল চেক করতে করতে তো আমার কামলা লেখা রাখবে নাকি লাগবে না? মানে আমার লোক ভাড়া করতে হবে মেইল চেক দেওয়ার জন্য? দরকার নেই, কমেন্টে যা খুশি তাই করুক। এ কমেন্ট ইজ হেল্ড অন ফর মডারেশন, রাইট, এটা থাকবে। হেল্ড অন মডারেশন মানে কি বুঝতে পেরেছেন? আমি মডারেশন করেছিলাম গতকালকে, এইরকম পোস্ট, বাজে পোস্ট আর দেখতে চাই না। পরবর্তীতে আমি ওটি কি মডারেশন করে কি করলাম, এরকম পোস্ট আরো দেখতে চাই, খুব ভালো পোস্ট। এবং ওটাকে যখনই আমি অ্যাপ্রুভ দিলাম তখনই কি পোস্ট হলো। এই অ্যাপ্রুভের জন্য কি আমার কাছে মডারেশন আসবে, যখন মডারেশন করব তখন পোস্ট হবে। এছাড়া কি যে কেউ আবুল তাবুল কমেন্ট আমার পোস্টের ভিতরে করতে পারবে না। তারপর এখানে লেখা আছে বিফোর এ কমেন্ট অ্যাপিয়ারেন্স কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড। কমেন্ট কি অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে না ম্যানুয়ালি হবে? আমি অ্যাপ্রুভ করে দেওয়ার পর হবে, চেক করে দেন। আপনি যতক্ষণ পর্যন্ত চেক না করবেন ততক্ষণ পর্যন্ত কমেন্ট অ্যাপ্রুভ হবে না, পাবলিক হবে না। কথা ক্লিয়ার?
জি স্যার। জি ভাইয়া। কমেন্ট অথর মাস্ট হ্যাভ প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্ট। এটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি সাপোজ আমি একটা পোস্ট করলাম, পোস্ট করার পরে আমার এখানে জয়নাথ ভাই উনি একটা কমেন্ট করছে, আমি কমেন্টটা অ্যাপ্রুভ করলাম, একটা কমেন্ট অ্যাপ্রুভ করার পর সে আবার কমেন্ট করলো, ওই কমেন্টটাও কি অ্যাপ্রুভের জন্য মডারেশন আসবে? যদি আপনি এটাকে চেক করে রাখেন মাস্ট হ্যাভ প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্ট, তাহলে একবার একটা কমেন্ট মানে অ্যাপ্রুভ করে দিলে পরবর্তীতে তাকে আর অ্যাপ্রুভ করতে হবে না, সে তারপরে যত খুশি তত কমেন্ট করতে পারবে। আর যদি এটাকে আনচেক করে রাখেন তাহলে কি প্রত্যেকবার তাকে কমেন্ট করার আগে যতই সে কমেন্ট করুক, যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত পাবলিশ হবে না। কথা ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। Comment moderation: hold a comment to quick if it contain to it like a comment characteristic comment. এটা ব্যাপার না, এটাও ব্যাপার না, এটা যা আছে এমনি থাকে, এটুকুর ভিতরে কারো কোনো সমস্যা নেই, এটা যা আছে তাই থাকুক, এত কিছু বুঝালে ঝামেলা আছে। এগুলো আরো জটিল জটিল ব্যাপার। ইমেল, অমুক ইমেল থেকে করতে পারবে না, ইমেল আপনি এখানে সেট করে দিতে পারবেন। ডিসঅ্যালাউড কমেন্ট কি, ইমেল ব্যবহার করতে পারবে না কেউ। তারপরে আপনার এখানে কোনো আইপি অ্যাড্রেস দিতে পারবে না, এগুলো আপনি এখানে কিছু রেস্ট্রিকশন অ্যাড করে দিতে পারবেন কমেন্টের ভিতরে। ওয়ান ওয়ার্ড অর আইপি অ্যাড্রেস পার লাইন, দেখছেন এখানে ইউআরএল, ইমেইল, আইপি অ্যাড্রেস অর ব্রাউজার ইউজার এগেনস্ট স্ট্রিং, এরকম কিছু আপনার ওয়েবসাইটে রাখতে পারবেন না। তার জন্য এখানে আপনি কি কিছু কমেন্ট করে রাখবেন, অটোমেটিক্যালি কিছু কমেন্ট করে রাখবেন, আর যে কমেন্টগুলো আপনি করে রাখবেন সেগুলো আর তারা করতে পারবে না। তারপর আছে অ্যাভাটার ডিসপ্লে, শো অ্যাভাটার। কমেন্ট যখন করবেন, কমেন্ট করার সময় একটা ছবি আসে না, দেখুন তো আমি যখন কমেন্ট করেছিলাম আমার এখানে ছবি এসেছিল, মনে আছে আপনাদের? জি স্যার। এই ছবি আসবে কিনা, অথবা ব্ল্যাঙ্ক থাকবে, কি থাকবে? গ্রেভাটার লোগো, গ্রেভাটার অ্যাকাউন্ট আছে, গ্রেভাটার অ্যাকাউন্ট করে নেবেন আপনারা। গ্রেভাটার নামে একটা ওয়েবসাইট আছে গ্রেভাটার, এখানে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। তারপরে এটা থাকবে, অথবা এটা থাকবে, এটা থাকবে, অথবা এটা থাকবে, আপনার যেটা খুশি সেটা আপনি দিয়ে দিবেন। এইটুকের ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে করেন। কই হে প্রশ্ন? না স্যার, কোনো কোশ্চেন নেই। আর পারতেছি না ভাই।